এইচটিএমএল টা বলতে পারবো কিন্তু সিএসএস টা আমার ঠিক খেয়াল নাই। আচ্ছা, আমি এখন হচ্ছে আমরা স্ক্রিন শেয়ারটা দিচ্ছি, আমার এই ক্লাসটা এখন থেকে রেকর্ড হবে। আমি এখন যা বলবো এটা রেকর্ড ক্লাসের মধ্যে ইনশাল্লাহ পাবেন। সো আমি আজকে একটু বলে দেই, আপনার প্রতি ক্লাসে আপনাদের যে কোনো একজনের দায়িত্ব হচ্ছে আমাকে এতটুকু ইনফর্ম করে দেওয়া যে আমি ক্লাসটা রেকর্ড করছি কিনা। সো অনেক সময় হয় আপনাদের ক্লাস নিতে গিয়ে আমি সেটা ভুলক্রমে অনেক সময় রেকর্ডটা অন করতে ভুলে যাব। তো এই যে আপনারা যখন এইরকম এইখানে যে ডায়ালটা বক্সটা দেখতে পাচ্ছেন, এটা যদি থাকে তাহলে বুঝবেন যে আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে, আর এটা যদি না থাকে তখন আমাকে একটা ইনফর্ম করবেন যে ভাইয়া আপনার ক্লাসটা হয়তো রেকর্ড হচ্ছে না। ঠিক আছে? এটা আমি আজকে হয়তো বা সিআরটা নির্বাচন করে দিব আপনাদের মধ্যে, ভোটিং করার মাধ্যমে আপনারা যে কোনো একজন সিআর হবেন। সো আজকে যেটা বলতেছিলাম, আমি মেন আলোচনার বিষয় আমরা আজকে আলোচনা করব দুইটা টপিক নিয়ে। আমি একটু পেইন্টটা ওপেন করে নেই। সো আমি ফার্স্টে দুইটা জিনিস বলছিলাম, একটা হচ্ছে HTML, লেখাগুলো অনেক ছোট না, একটা নাম হচ্ছে HTML আর আরেকটা নাম হচ্ছে আমরা বলছি CSS, তাই না? HTML এর পূর্ণরূপ আমরা কি বলছিলে, আমাদের রামিম ভাইয়া বলছিলেন, কি বলছিলেন ভাইয়া? Hypertext Markup Language. হাইপার টেক্সট Markup মার্কআপ Language. ল্যাঙ্গুয়েজ। Language. আর সিএসএস নিয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে সিএসএস জিনিসটা কি, তাই না? জি জি। তো এটা বলতে পারিনি, আমি এটা বলে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে ক্যাসকেডিং, হ্যাঁ হ্যাঁ সিএসএস হ্যাঁ হ্যাঁ, Cascading Sheet. কেডিং স্টাইল Sheet. শিট। Sheet. সো 100%. আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের মেইনলি দুইটা এলিমেন্টের প্রয়োজন হয়, একটা নাম হচ্ছে আমরা বলি HTML এন্ড আরেকটা নাম হচ্ছে আমরা কি বলি, সিএসএস। রাইট? সবাইকে বুঝতে পারছি? জি ভাইয়া। সবাই ক্লিয়ার কি সবাই কি আমাদের ক্লিয়ার কি আমাদের এলিমেন্টটা দরকার? একটা হচ্ছে কি HTML, যেটা পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং আরেকটা নাম হচ্ছে সিএসএস বা ক্যাসকেডিং স্টাইল শিট। সো চলুন আমরা প্রথমে হচ্ছে HTML একটু হিস্ট্রিটা জেনে নেই। সো যেহেতু আমরা সবাই এখানে টেক নিয়ে কাজ করব, সো আমরা কোনো মুখস্থ বিদ্যা এখানে কাজ করব না, আমরা সিম্পলি HTML হিস্ট্রি লিখে গুগলে সার্চ করবো এবং একটু নিজে থেকে আমরা জানি আসলে কি। সো আমরা W3 স্কিল হচ্ছে আমাদের, আমরা যতগুলো আপনাদের আজকে ক্লাস করাবো বা আজকের পর থেকে যতগুলো ক্লাস করব সবগুলো হচ্ছে আমরা W3 স্কুল, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড মেনটেন হিসেবে ধরে ওইটার উপরে ভিত্তি করে আপনাদের সবগুলো ক্লাস নেওয়া হবে। সো আমরা যদি একটু দেখি HTML সম্পর্কে W3 স্কিল কি বলছে, এখানে বলছে HTML is a very involving markup language and has involved with various version updating. Long before it revised, standard and specification are carried in. Each version has allowed its users to create web pages in a much easier and prettier way and makes it very efficient. আচ্ছা, HTML এর আছে 5টা ভার্সন আছে, আমি একটু বলি কি কি। আমরা বর্তমানে এই ক্লাসে যেটা শিখবো এটার নাম হচ্ছে আমরা আমরা এটাকে বলি হচ্ছে HTML5। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন HTML এর। তার আগে আমরা বুঝতেই পারছি যেহেতু HTML5, HTML এর কয়টা ভার্সন আছে কি কি বলতে পারবেন তাহলে টোটাল? 5টা। তাহলে 5টা ভার্সন আছে। আমরা যেটা শিখবো HTML5, এটা হচ্ছে লেটেস্ট, অ্যান্ড HTML6 হচ্ছে এখন কারেন্টলি আন্ডার ডেভেলপমেন্ট আছে, এটা এখনো বেটা ভার্সন। সো মোস্ট অফ দ্য ব্রাউজার এটা সাপোর্ট করে না, কিছু স্পেশালাইজ ব্রাউজারের মাধ্যমে হচ্ছে আমরা HTML6 এর দ্বারা ওয়েবসাইট তৈরি করতে পারবো। সো HTML5 থেকে 6 বেশ অনেকগুলো আপডেট আনা হয়েছে, যেগুলো যেমন হচ্ছে আমরা অনেক কম পরিমাণ CSS ইউজ করতে হয়, এবং রেসপন্সিভনেসে অনেক সুবিধা আমাদের, যেটা সিএসএস HTML5 এর থেকে হচ্ছে দেখা যাচ্ছে যে একটু মানে ঝামেলা করে অনেক সময় অনেক ব্রাউজার বা সামথিং। সো এই সমস্যাগুলো মেনলি সমাধান নিয়ে আসা হচ্ছে আমাদের HTML6 এর মধ্যে। সো আমরা একটু যেহেতু আমি বললাম যে সম্পূর্ণ কোর্সে যেহেতু HTML6টা হচ্ছে বেটা ভার্সন অ্যান্ড এটা এখনো রিলিজ হয় নাই, সেই জন্য আমরা HTML5 যেটা স্টেবল ভার্সন আমরা সেটাই শিখবো। সো আমরা যদি HTML ভার্সন 1.0 এটা সম্পর্কে একটু জানি, এটা হচ্ছে 1993-তে রিলিজ হয়েছে, এবং আমরা যদি একটু ইংলিশটা পড়ি, HTML 1.0 was released in 1993 with the intention of sharing information that can be readable and accessible by web browsers, but not many of the developers were involved in creating websites, so the language was also not growing. সো আমরা যেটা বুঝতে পারলাম HTML স্টার্টিংটা হচ্ছে 1993-তে, এবং এটা আসলে মেনলি ফোকাস করে বানানো হয়েছিল ওয়েব ব্রাউজারে আমাদের ওয়েবসাইট বানানোর জন্য। আর তখন 1993-তে ওয়েবসাইট বা ইন্টারনেটটা ততটা ফেমাস ছিল না, যার জন্য বলা হয়েছে যে
এটা খুব ভালোভাবে গ্রো করতে পারে নাই। দেন হচ্ছে আমাদের HTML2 ওটা আসে ঠিক 2 বছর পর 1993 এর পর 1995 এ, which contain the features of HTML 1.0 along with that the few additional features which remain as the standard markup language for designing and creating website until January 1997 and refined various core features of HTML. সো আমরা যেটা বুঝতে পারলাম HTML1 থেকে HTML2 এর কিছু কোর ফিচার্সে তারা এক্সট্রা দিয়েছে। অবশ্যই HTML1 এ যা ছিল তা তো রয়েছেই, তার পাশাপাশি কিছু এক্সট্রা HTML এর ফিচার্স তারা অ্যাড করছে যেটা আমাদের ওয়েবসাইট তৈরি করতে আরও সুবিধা করে দেয়। তারপর আমাদের HTML3 আসলো, সেটা হচ্ছে ডেভ ব্রিগেড হু ইন্ট্রোডিউসড আ ফ্রেশ পেপার অফ ড্রাফট অফ HTML। সো আমরা HTML এ মেনলি যাত্রাটা শুরু HTML3 থেকে। HTML3 থেকে আসলে এটা আস্তে আস্তে পপুলার হওয়া শুরু করে। এখানে এক্সাক্ট ডেটটা শো করে নাই, এটা অ্যাপ্রক্সিমেট 2005 এর দিকে মেবি HTML3টা রিলিজ হয়েছিল। সো এখানে বলা হয়েছে হু ইন্ট্রোডিউস দ্য ফ্রেশ পেপার অফ ড্রাফট অফ HTML। সো উনি হচ্ছে প্রথমে HTML3 এর যে একটা ড্রাফট পেপার বা আর্ট পেপার আমরা যেটাকে বলি বা ব্লু প্রিন্ট যেটাকে বলে, এরকম একটা পেপার সাবমিট করে। It was included improving new features of HTML, giving more powerful characteristics for webmasters in designing web pages. But there are powerful features for new HTML slowed down browser and applying further improvements. So HTML3 যেটা একটা লিমিটেশন ছিল, HTML যে অনেকগুলো পাওয়ারফুল ফিচার নিয়ে আসছিল এবং তার পাশাপাশি আমাদের যেহেতু অনেক বেশি ফিচার রেজ করা হয়েছিল, তার জন্য আমাদের যে ব্রাউজারগুলো ছিল সেগুলো হচ্ছে অনেকটা স্লোড ডাউন হয়ে গিয়েছিল এবং এটার জন্য একটা ফার্দার ইমপ্রুভমেন্টও দরকার ছিল। সো তারপরে আসলো হচ্ছে HTML 4.0.1 which was widely used and was a successful version of HTML before HTML5. HTML5 যদি আমি বলি 2012 এটা রিলিজ হয়েছে অ্যান্ড এটা স্টিল 2020 10 বছরে তাদের কোনো নতুন ভার্সন আসে নাই। সো আমরা বুঝতেই পারতেছি, আমি যদি একটু আপনাদেরকে দেখাই ইন্সপেক্ট করে যে কোনো ওয়েবসাইট বা আমি যে ওয়েবসাইটটা দেখতেছি সবগুলো যদি একটু সোর্স কোড দেখি, সবগুলো আপনাদের HTML কোড দিয়ে লেখা হয়েছে। সো আমরা যদি কোনো জায়গাতে ডক টাইপ HTML দেখি তাহলে এটা মানে হচ্ছে HTML5। সো আমি যেটা দেখতেছি, আমি যে বর্তমান ওয়েবসাইটটা পড়তেছি এই ওয়েবসাইটটাও কিন্তু HTML5 দিয়ে লেখা হয়েছে। সো আমি যদি আরও কিছু ফেমাস ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, ফেসবুক, তারপর হচ্ছে আমরা যদি জিমেলে যাই, তারপর যদি আমরা গুগল ম্যাপসে যাই, আমরা যদি একটু ট্রাই করি কিছু দেখার জন্য, সো সেই ক্ষেত্রে আমরা এখানেও দেখব ডক টাইপ HTML অর্থাৎ HTML ফাইলের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটগুলো ক্রিয়েট করা হয়েছে। ওকে, আবার যদি আমরা জিমেলে যাই এইখানেও আমরা সেম জিনিসটাই দেখবো, আমাদের ডক টাইপ HTML অর্থাৎ HTML5 এর মাধ্যমে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে। যদি গুগল ম্যাপসে যাই এবং সেইখানেও যদি আমরা দেখি ইন্সপেক্ট করে সেম HTML5 এর মাধ্যমে তারা ওয়েবসাইটটা তৈরি করেছে। তাহলে কি আমরা বুঝতে পারতেছি যে হাউ পপুলার HTML5 রিয়েলি ইজ। আমরা একটু রেসপন্স করব, আমার কথা শোনা যাচ্ছে বা সামথিং। সো তাহলে কি আমরা বুঝতে পারি যে HTML5 এর ইম্পর্টেন্সটা কতটুকু? হ্যাঁ। ওকে, সো HTML বিষয়টা কি আমরা একটু ক্লিয়ার? HTML আসলে মেইনলি কি HTML জিনিসটা কি? আমাকে কেউ একজন আপনাদের থেকে একজন এক্সপ্লেন করুন, যে কোনো একজন আমাকে একটু বুঝিয়ে বলুন। HTML দিয়ে কোনো একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করা হয়। আমি আসলে ইন ডিপ আপনাদেরকে এখনো বলি নাই। সো আমি জাস্ট একটা বেসিক আমাকে একটা জিনিস বলবেন, আসলে HTML জিনিসটা কি? আমি এতগুলো যে আপনাদের ইনফরমেশন দিলাম সেটা সম্পর্কে না, HTML তো অবশ্যই কোডিং, CSS ও কোডিং, বাট HTML স্পেশালিস্ট কোথায়? আমি আবার দেখাচ্ছি, HTML ইজ ভেরি ইনভলভিং মার্কআপ ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে, বাট HTML স্পেশালাইজড হচ্ছে মার্কআপ করার জন্য। মার্কআপ মানে কি, যে কোনো জিনিস যদি আমি লিখি, যেমন এটা যদি আমি একটা বোর্ড ভাবি, আমি যদি এখানে কোনো একটা লেখালেখি বা আঁকাঝুঁকি করি, এটাকে বলা হচ্ছে মার্ক। হ্যাঁ, আর এই জিনিসটা যেটার মাধ্যমে করা হয় বা আঁকিঝুঁকি বা ডিজাইন যেটার মাধ্যমে করা হয় সেটাকে বলা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML আসলে জিনিসটা কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা আমার একটা জিনিসকে আকার বা আকৃতি দেওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ। এটা কি ক্লিয়ার? তাহলে HTML এর টোটাল ভার্সন হচ্ছে কয়টা? 5টা না 5টা, ওইটা এখন আসে নাই তাই আমি এটাকে গণায় ধরতে পারবো না, এটা বাদ। এটা যেহেতু আসে না আমি কিভাবে গণায় ধরবো? সো তাহলে টোটাল ভার্সন কয়টা আমাদের HTML এর? 5টা। এন্ড সবথেকে সাকসেসফুল ভার্সন কোনটা? HTML5। ওকে, সবাইকে বুঝছি আমরা, সবাই একটু অ্যানসার দিব একে একে। জি ভাই
ওকে, ঠিক আছে। দেন তাহলে আমরা HTML এর জিনিসটা নিয়ে ক্লিয়ার। এবার আমি HTML এর পরে আমি চলে যাচ্ছি CSS নিয়ে আপনাদের একটু ক্লিয়ারিফিকেশন দিতে। আমরা ঠিক আবার গুগলের হেল্প নিব। আচ্ছা, আমার কি ইংলিশ বলাতে কারোর বুঝতে অসুবিধা হচ্ছে? মানে না ভাই। ক্লিয়ার? না ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা শর্ট জিনিস পড়ি, এত বড় হলে পড়া সমস্যা। আচ্ছা, আমরা এখানে যদি একটু শর্ট জিনিসটা দেখি, এখানে বলা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট ইজ এ স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ডিসক্রাইবিং দ্য প্রেজেন্টেশন অফ দ্য ডকুমেন্ট রাইটিং ইন মার্কআপ ল্যাঙ্গুয়েজ সাচ এস HTML. CSS is a cornerstone technology of the World Wide Web alongside HTML and JavaScript. অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট রিলিজ হয়েছে ডিসেম্বর 17, 1996-এ, আজকে থেকে 25 বছর আগে, ঠিক আছে? অ্যান্ড এটা লেটেস্ট ভার্সন যেটা হচ্ছে CSS 2.1, অ্যান্ড এটা হচ্ছে লেভেল 2 রিভিশন আসছে এপ্রিল 12, 2016-তে, 5 বছর আগে লাস্ট আপডেট আসছে, হ্যাঁ। অ্যান্ড আমরা যদি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, যেমন এই গুগলের যে সার্চ ইঞ্জিনটা, এটাকে আমি যদি একটু ইন্সপেক্ট করি এবং এখান থেকে যদি আমি সোর্সগুলো দেখি, সো প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা গেলে একটা না একটা CSS ফাইল পাবো। আমরা যদি একটু দেখি এখানে, একটা সেকেন্ড, জাস্ট আমি CSS ফাইলটা খুঁজে নেই তাদের ডকুমেন্ট থেকে। আসলে গুগল থেকে আসলে মেবি CSS বের করাটা একটু টাফ হবে, ডিফিকাল্ট হবে, কজ তারা ইনক্রিপ্টেড করে অনেক ডাটা পাঠায়। তো সেক্ষেত্রে ওই শিটটা আমার কাছে ডিরেক্টলি এভাবে আসবে না, তাহলে হয়তো অনেক ইনফরমেশন তাদের লিক হবে, যার জন্য তারা এই কাজটা করে। সো আমরা ফেসবুকে দেখি, সোর্সের মধ্যে কোন একটা এলিমেন্টের মধ্যে যাই এবং এটার পাশে যদি আমরা দেখি, আচ্ছা আমরা যদি একটু পাশে দেখি কোনো কাছে, এই যে লাইন বাই লাইন অনেকগুলো জিনিস এখানে লেখা আছে, এই যে এইটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে CSS। সো আমরা দেখি কোন একটা ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের মেইনলি দুইটা জিনিস ফেস করতে হয়, একটা হচ্ছে HTML এবং পাশাপাশি আমাদের যেটা ফেস করতে হয় এটাকে বলা হচ্ছে আমরা CSS। একটু কি ক্লিয়ার? Yes. সো আমরা যদি এখন বলি HTML কি এবং CSS কি, আমি একটু আগে বলছি HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSS কি? CSS কি ল্যাঙ্গুয়েজ একটা? Style sheet. Cascading style sheet is a style Cascading sheet. style sheet. Cascading আচ্ছা, style sheet is a style sheet language used for describing Style the sheet. presentation of the document. আমরা যেহেতু বললাম যে HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর CSS হচ্ছে HTML কে প্রেজেন্টেশন করার একটা ল্যাঙ্গুয়েজ, বা এটাকে বলা হচ্ছে স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এতটুকু কি ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে Yes. এবার আমরা একটু ডিসক্রাইব করি যে HTML এবং CSS এইগুলোর মধ্যে মানে কোনটা কোথায় ইউজ হয়। ওকে, সো প্রথমে আমি একটু একটা ঘর বানাই। ধরুন আমার এটা একটা ওয়েব পেজ, হ্যাঁ। তো ওয়েব পেজের মধ্যে মেনলি কী কী জিনিসগুলো দরকার আমাদের, প্রথমত যদি আমরা দেখি একটা ওয়েব পেজের মধ্যে অনেকগুলা বক্স, অনেকগুলো এলিমেন্ট, অনেকগুলা ইমেজ, অনেকগুলা অনেক কিছু থাকতে পারে, যেমন গুগলের লোকেশন থাকতে পারে API এর মাধ্যমে। সো ধরুন এগুলো পরপর এভাবে এলোমেলোভাবে সাজানো আছে। সো আমি যখন HTML দিয়ে কোনো জিনিস লিখবো তখন আমরা শুধুমাত্র একটা স্ট্রাকচার আনতে পারবো এরকম, ঠিক আছে? সো মেইনলি ধরুন আমি আপনাকে এখন বলি যে আমার এই ওয়েবসাইটের একটু জায়গাটাকে একটা কালার দিতে হবে, ধরুন আমি বললাম রেড কালার দিব, এবং আমি বললাম এই জায়গাটাকে একটা গ্রে কালার দিলাম, এবং আমি আবার বললাম এই জায়গাটাকে একটা ইয়েলো কালার দিলাম, আবার বললাম এই জায়গাটা একটা পার্পল কালার, আমি চাইলাম ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে আমি হচ্ছে লাইট পিঙ্ক কালার দিলাম। সো আমি যদি এরকম একটা জিনিস আপনাকে করতে বলি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু HTML দিয়ে কোনো কিছু করতে পারবো না। অর্থাৎ আমি যদি একটু নর্মালাইজ করে বা এত ডিপতে না গিয়ে আমরা যদি একটু আপনাদেরকে ইজিলি বলি, কোনো ওয়েবসাইটের কোনো এলিমেন্ট যদি আমরা বানাতে চাই, সেটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে HTML, অ্যান্ড সেই এলিমেন্টগুলোকে যদি আমরা ডিজাইন করতে চাই সেটার জন্য আমার প্রয়োজন হচ্ছে CSS। অর্থাৎ
এই যে বক্সগুলা এটাকে আমরা বলবো হচ্ছে HTML, এবং এই বক্সের ভিতরে কালার কি হবে, বক্সের সাইজ কি হবে, বক্স কোথায় গিয়ে আমরা শেষ করব, কতটুকু লম্বাই হবে, কতটুকু চড়াই হবে, বর্ডার রেডিয়াস হবে কিনা, এটার ভিতরে কোনো লেখাটার পজিশন কোথায় হবে, এই সব কিছু ডিপেন্ড করে কিসের উপরে? CSS এর উপর। CSS এর উপরে। CSS অর্থাৎ কোনো ওয়েবসাইটের কঙ্কালটা যদি আমি বলি, সেই কঙ্কালটাই হচ্ছে আমাদের HTML, অ্যান্ড সেটার উপর যদি আমি মাংস দিয়ে প্রলেপ দিয়ে আমাদের বডি স্ট্রাকচারটা বানাই, সেটা হচ্ছে CSS। অর্থাৎ আমাদের বডির যে বেসটা, সেই বেসটা ধরে রাখছে হচ্ছে কঙ্কাল, অ্যান্ড উপরে যে চামড়াটা সেটা হচ্ছে এই বেসটার উপরে ডিপেন্ড করে কিন্তু আকৃতি ধারণ করে। সো HTML যেমন জরুরি, CSSটাও ঠিক সমভাবেই জরুরি একটা ওয়েবসাইটকে সুন্দর আকৃতিতে আনার জন্য। কারণ আমি যদি আপনাকে বলি যে আপনার বডিতে কঙ্কাল ছাড়া আপনি নিজেকে একটু ইমেজিন করেন, আপনাকে কেমন দেখাবে? শুধু মাংসগুলো থাকবে বডির। ইজ ইট পসিবল? জি না। HTML জিনিসটা এটা হচ্ছে আমাদের একটা আকৃতি প্রোভাইড করে, আর আমরা এটাকে কঙ্কাল স্বরূপ অথবা স্কাল স্বরূপ আমরা তুলনা করতে পারি, এবং CSS এর কাজ হচ্ছে সেই স্কালের উপরে আমরা একটা প্রলেপ দেওয়া। সো HTML CSS দুইটার মধ্যে পার্থক্য কি আমাদের ক্লিয়ার এখন, নাকি আর কোনো কোশ্চেন আছে কারোর? ক্লিয়ার ওকে, তাহলে আমি কি আর ইনডিপসে তাহলে ইন ডিটেলস আর বললাম না, এতটুকু বলে এনাফ, নাকি আরো আরো ডিপ যাবো এটা নিয়ে? এনাফ। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমাদের HTML এবং CSS নিয়ে জিনিসটা ক্লিয়ার। তাহলে আমাদের HTML এবং CSS এই দুইটা জিনিস লেখার জন্য আমাদের একটা জিনিসের প্রয়োজন হয়, বা আমি এই যে ওয়েবসাইটে যে লেখাগুলি ইনপুট করব, এই লেখাগুলি ইনপুট করার জন্য আমার একটা জিনিসের প্রয়োজন হয়। আমরা কি জানি সেটাকে কি বলে? আমরা কি জানি? না ভাই। আচ্ছা, যেই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা কোডিং যদি লিখতে হয়, সেইটা আমাদেরকে অবশ্যই একটা এডিটরের মধ্যে লিখতে হবে। কিসের মধ্যে লিখতে হবে? এডিটর বলতে এটাকে আমরা বলি হচ্ছে কোড এডিটর। আমরা এটাকে কি বলি? কোড এডিটর। ওকে, আমি এটা একটু লিখে দিই আপনাদের। এখানে আমাদের কি লাগবে? এটাকে বলা হচ্ছে আমরা কোড এডিটর। আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলছিলাম আমরা VS কোড, এই কোড এডিটরটা হচ্ছে আমরা মেনলি ইউজ করব। তাছাড়া আরো কিছু কোড এডিটর রয়েছে, যেমন হচ্ছে সাবলাইম টেক্সট, অ্যান্ড টেক্সট বানানো হচ্ছে TXT, তারপর আরো হচ্ছে নোটপ্যাড। এগুলোকে আমরা জানি নাম, অনেকগুলোর সাথে পরিচয়। নোটপ্যাড প্লাস প্লাস। তারপর আরো আছে আমাদের IDE, তারপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে নাম, যাই হোক এই কয়েকটা জানলে আমাদের মোটামুটি এনাফ। এই কতগুলো জিনিস আছে যেগুলোতে আমরা হচ্ছে মেনলি কোড করে থাকি HTML। সো যে কোনো একটাই আমরা চাইলে আমাদের এই কোডগুলো সম্পূর্ণ করতে পারবো। যেমন আমি যদি চাই নোটপ্যাডের মধ্যে আমি কোড করতে চাই, ধরুন আমাদের মানে কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাচ্ছি না, আমাদের বেসিক যে নোটপ্যাড আছে পিসির মধ্যে, আমরা কিন্তু চাইলে এখানেও কোড করতে পারি, তাই না? আমি এখান থেকে যদি একটা নিউ ডকুমেন্ট তৈরি করি, নিউ সেভ অ্যাজ, এখান থেকে দিলাম ডেস্কটপ, এখান থেকে অল ফাইল দিলাম, ধরুন আমি ডাউনলোডসে দিলাম এখানে index.html। সো এই ফাইলটা আমি এখানে সেভ করলাম। আমি যদি কোডটাকে এখান থেকে রান করি, সো দেখুন আমার কিন্তু অলরেডি কোডটা এখান থেকে রান হচ্ছে, একটা HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সি, আমরা কিন্তু চাইলে নোটপ্যাড থেকে করতে পারি। আমি যদি এখানে কোনো একটা HTML স্টার্ট অ্যান্ড ক্লোজিং ট্যাগ দেই, HTML স্টার্ট ট্যাগ অ্যান্ড HTML ক্লোজ ট্যাগ, অ্যান্ড এটার মতো যদি আমি একটা হেড দেই, হেড, এটা একটা ক্লোজিং ট্যাগ হবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি একটা বডি ট্যাগ নেই, এটার ভিতরে একটা বডি ট্যাগ হবে, আর এটার মধ্যে যদি আমি একটা H1 ট্যাগ নেই বডির ভিতরে, এটার মধ্যে যদি একটা লেখা দেই হ্যালো ওয়ার্ল্ড,
আমি এটাকে যদি সেভ করি এবং আমার যে ওয়েবসাইট এটাকে একটু রিফ্রেশ দেই, দেখুন আমাদের HTML ফাইল কিন্তু কাজ করতেছে। কেউ কি দেখলেন? হ্যাঁ সো আমরা কিন্তু চাইলে অনেকগুলো আইডিয়া এবং আমাদের কোনো সফটওয়্যার ছাড়া আমরা এটা তৈরি করতে পারি। সো এই যে আমাদের সবগুলো এখানে কিন্তু চলে আসতেছি, আমি যা লিখছি HTML ফাইলগুলো কিন্তু জেনারেট হয়ে গেছে। সি, কিন্তু আমি যদি আপনাকে বলি, আপনাকে যদি সবসময় সারা জীবন এরকম একটা জায়গার মধ্যে কোডিং করতে বলা হয়, আপনার কাছে কেমন মনে হবে? মানে এটা চোখে দেখতে কি হিজিবিজি লাগতেছে না? মানে অ্যাকচুয়ালি কি বুঝতেছেন কিছু কি লিখছি? না না বোঝা যাচ্ছে না। আচ্ছা, এইখানেই আসলে আমাদের মেইনলি সমস্যা এবং আমাদের এই আইডির প্রয়োজনটা, যেটাকে আমরা বলি হচ্ছে কোড এডিটর। কোড এডিটরের প্রয়োজনটা এইখানেই আসে। এটা একটা স্পেশালাইজড টেক্সট সফটওয়্যার যেখানে আমরা মেইনলি হচ্ছে কোডিং করার জন্য এই ইন্টারফেসটা তৈরি করা হয়েছে, যাতে করে আমাদের এই কোডিং করতে গিয়ে এরকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। সো আমি আমাদের সম্পূর্ণ ক্লাসটিতেই, সম্পূর্ণ কোর্সটিতে আমরা হচ্ছে VS কোড এই কোড এডিটরটাই ইউজ করব। সো প্রথমেই আপনাদের পিসিতে আমি গত ক্লাসে বলছিলাম যে ইনস্টল করার জন্য, আমরা আজকে ঠিক ইনস্টলেশন প্রসিডিওরটা দেখাচ্ছি না। আমি যতটুকু জানি আপনারা সবাই এতটুকু করতে পারার কথা, কাজ খুব সিম্পল কিছু স্টেপস আছে। সো আজকে দেখাবো হচ্ছে আপনার ভিজুয়াল কোডে ঢোকার পরে আমরা কিভাবে হচ্ছে সেটাকে সেট আপ করবো। সো আমাদের কিছু প্লাগইন বা এক্সটেনশন দরকার হয় একটা ভিজুয়াল কোডে HTML করার জন্য। আমি এক্সটেনশনগুলোর নামগুলো বলে দিচ্ছি। প্রথমে আমাদেরকে এখানে এই যে লাস্ট ট্যাব, এটাতে এসে লিখতে হবে HTML, অ্যান্ড এখানে আমরা কয়েকটা জিনিস পাবো: HTML CSS, HTML স্ন্যাপশিট, তারপর হচ্ছে ইন্টেলসেন্স, JS CSS HTML, অ্যান্ড হচ্ছে কাইট অটো পাইলট। যদি আপনার কাছে শুধুমাত্র কাইট অটো পাইলট থাকে তাহলে এই কোনোটারই দরকার নাই, শুধু কাইট অটো পাইলট দিয়ে আপনার সবগুলা কাজ করবে। তো যারা এত বড় কাইট অটো পাইলট, এটা একটা নিজস্ব একটা 600 ও 700 মেগাবাইটের একটা সফটওয়্যার। সো এত বড় যারা ইনস্টল করতে চাচ্ছে না তাদের আমি কয়েকটা লিস্ট করে দিচ্ছি, জাস্ট এইগুলো দিলেই হবে। সো আপনারা চাইলে কি ওটা অ্যাসেস নিতে পারেন, আমি লেখার পর আমি যখন বলবো তখন একটা অ্যাসেস নিয়ে নেন। সো প্রথমে হচ্ছে আমরা লিখবো HTML snipping, HTML CSS, HTML, আচ্ছা ওইটা হচ্ছে ইন্টেলস, এটার নাম কি? INTELLISENSE। আচ্ছা, এই তিনটা জিনিস আমার মেনলি দরকার। সো আপনি চাইলে এখন একটু অ্যাসেস নিতে পারেন এটার সাথে মিলায়া। অ্যাসেস নিলে আমাকে বলবেন হয়ে গেলে। নিয়েছেন? হ্যাঁ ডান। ওকে। জি ভাই, জি ভাই। সো আমাদের জি, এগুলো কি করতে হবে? এখন আমি দেখাচ্ছি। এগুলোতে যাওয়ার পরে প্রথমে আমরা এটাতে যাব, HTML স্নিপিং। এখান থেকে আমরা জাস্ট ক্লিক ইনস্টল করব। দেন হচ্ছে আমরা HTML CSS সাপোর্ট যেটা, এটাতে ক্লিক করব, ইনস্টল দিব। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু ভুল হয়েছে, এটা লিখি নাই। এখানে আরেকটা জিনিস লাগবে আপনাদের, লাইভ সার্ভার। হ্যাঁ, এটা একটু লিখে নেন, লাইভ সার্ভার। এই চারটা জিনিস লাগবে। একটু অ্যাসেস নিয়ে নেন আবার। নিয়েছেন? জি। ওকে। সো এটা গেল। তারপর হচ্ছে আমরা ইন্টেলসেন্স ফর CSS অ্যান্ড নেমস অ্যান্ড HTML এটা দিলাম। আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে কোনটা আপনার প্রয়োজন কোনটা প্রয়োজন না। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লাইভ সার্ভার, এই যে এটা। সো সব মিলিয়ে হয়তো বা 1-1.5 MBর মতো আপনার ইন্টারনেট প্রয়োজন হবে সবগুলো ডাউনলোড করে, যেমন এটা হচ্ছে 17.9 MB এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, মানে এখানে কি খুব ছোট দেখাচ্ছে আপনাদের? দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটু বড় করে দিই। আচ্ছা, এটা ইনস্টল হলে আমরা মেনলি একটা হতে থাকে, আমি একটা ফাইল ক্রিয়েট করা শিখাই। সো ধরুন আমি আচ্ছা আপনাদের একটা ফাইল সেখান থেকে করি। আপনাদের ব্যাচ নাম কত জানি ভুলে গেলাম আমি, DL001 না? হ্যাঁ হ্যাঁ এটাই। আজকে ক্লাস নাম্বার কত? 1। সো আজকে আমরা ক্লাস 1-এ মেনলি শিখবো হচ্ছে একটা
HTML ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করে। ধরুন আমাদের এটা নাম দিলাম হচ্ছে, আজকে কি নাম দিব ওয়েবসাইটটার, যে ওয়েবসাইটটা আমরা কাজ করব। ক্লাস 1 না না, ধরুন আমি দিলাম এরকম এরকম না, একটু ইনোভেটিভ নাম, একটু সুন্দর। ক্লাস 1 ওয়েবসাইট। না ক্লাস 1 এটা কেমন দেখা যায়, একটা সুন্দর নাম বলেন কেউ। তাহলে ওয়েবসাইট 1। ডটস লজিক ওয়েবসাইট, ফার্স্ট ওয়েবসাইট। ফার্স্ট ওয়েবসাইট, আরে এটা তো সুন্দর হচ্ছে না, একটু সামথিং স্পেশাল দিতে হবে আপনাদের। লাইক হতে পারে ডটস লজিক্স ড্রিম ওয়েবসাইট বা ড্রিম ভ্যালি, আপনার ধরেন একটা ই কমার্স ওয়েবসাইটের নাম দেন, বা একটা ডটস লজিক বিগিনার ওয়েবসাইট। এটা কেমন। আচ্ছা আমি বলি, বুঝছি কারোর আইডিয়া নেই। সো ধরুন আজকে আমি কারোর পোর্টফোলিও আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনের আজকে একটা পোর্টফোলিও ডিজাইন করব। সো বলেন কার পোর্টফোলিও ডিজাইন করব এখান থেকে। পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও ওয়েবসাইট আমার- হচ্ছে আমার কাজের স্যাম্পল বা সিভি, এটাকে অনলাইন সিভি বলে। কার বানাবো বলেন। আমার হলো। আপনারা সবাইকে রাজি? সাকিব আহমেদ ওনার পোর্টফোলিও বানাবো। জি ভাইয়া, জি ভাইয়া। শিওর শিওর। হুম। ওকে তাহলে আমি এখানে সাকিব দিয়ে এটা নাম দিচ্ছি, ওয়েব ডিজাইনার সাকিব, এটা দিই। হ্যাঁ, রিনেম। এটাতে রিনেমের অপশন কই, এই যে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে উইন্ডোজ 11 এ মেবি, এখন অনেক সমস্যা হয়। আপনি রিভিউ ইনস্টল দিয়েছেন? হ্যাঁ, ওয়েব ডিজাইনার সাকিব। আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল। আচ্ছা আমি একটু আগে বলছিলাম আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে দুইটা জিনিসের ম্যান্ডেটরি প্রয়োজন হয়, ঠিক আছে। একটা কি কি, এগুলো তো না, সরি, আমাদের ক্রোমের মধ্যে দেখাচ্ছিলাম মেবি। এই দুইটা জিনিস আমাদের মেইলে প্রয়োজন হয়, কি কি, কোন দুইটা ফাইল। একটা হচ্ছে HTML5 আর একটা কি ফাইল, CSS ফাইল। সো আমরা প্রথমে ফোল্ডারের মধ্যে দুইটা ফোল্ডার ক্রিয়েট করব, দুইটা টেক্সট ডকুমেন্ট নিব এবং এটাকে লিখবো হচ্ছে, একটার নাম দিলাম হচ্ছে index.html অ্যান্ড আরেকটা নাম আমরা দিব হচ্ছে স্টাইল। ওকে, এই দুইটা আমি নাম দিলাম। সো আমি এখন এইটাকে হচ্ছে আমি কিভাবে আমার VS কোড ওপেন করব। সো প্রথমে আমরা ফাইলে যাব, দেন হচ্ছে আমরা প্রথমে যাব হচ্ছে আমরা ওপেন ফোল্ডার, দেন আমি যেখানে ফাইলটা ক্রিয়েট করছি, আমি যেমন ফাইলসে ক্রিয়েট করছি, লোকাল ডিস্ক ফাইলসে কোথায়, এখানে এই যে এটা, এখানে ক্লাস 1 এটা ওপেন করলাম, সিলেক্ট ফোল্ডার দিলাম। ওকে, ক্লিক করার পরপরই হচ্ছে আমাদের অটোমেটিক্যালি দেখেন আমার সবগুলা ফাইল কিন্তু এখানে চলে আসছে। সো এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ইন্টারফেস, যেখানে হচ্ছে আমরা সবগুলা কাজ করব। আমাদের মোটামুটি লাইভ সার্ভার সবগুলাই ইনস্টল করা হয়ে গেছে, সো আর প্রয়োজন নাই। সো প্রথমে আমরা দেখি এই পাশে যে আমাদের এটাকে বলা হচ্ছে আমরা ফাইল ম্যানেজার, আর এটা হচ্ছে কোড এডিটর। দুইটা ব্লক আমাদের মানে VS কোডের মধ্যে আছে। সো এইখান থেকে আমরা যেই কোনো জিনিস চেঞ্জেস, এটাকে বলা হচ্ছে একটা নতুন ফাইল ক্রিয়েট করা, এটা হচ্ছে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করা। এখান থেকে আমরা চাইলে রিনেম করতে পারবো। যেমন আমরা একটু যদি দেখি index.html এর পরে .txt রয়ে গেছে, এটা একটা HTML ফাইল হয় নাই কিন্তু। সো এটাকে রিনেম করার জন্য আমরা এখান থেকে ডিরেক্টলি রিনেম বা F2 তে যদি আপনারা ক্লিক করেন কিবোর্ডে, সেটা দিয়েও হবে। এটাকে রিনেম করে দিলাম, দেন অটোমেটিক্যালি আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবং একটা মজার জিনিস আপনাদেরকে বলে দিই, আমরা ভিজুয়াল কোডে যদি চাই আমরা নিজেদের মতো থিম ইনস্টল করতে পারবো। যেমন আমি যদি এখানে চাই একটা থিম দিব, সো বেশ কিছু থিম আছে, যেমন ম্যাটেরিয়াল আইকন প্যাক আছে, আইকনগুলো যদি আপনি একটু সুন্দর করে দিতে চান এটা ইনস্টল করতে পারেন। আস্তে আস্তে ইনস্টল করতে করতে একটা বুঝতে পারবেন বিষয়টা আসলে কি, মানে অনেক মজার একটা জিনিস VS কোড। আচ্ছা এই যে আমি অ্যাক্টিভ করলাম, এখন যদি আমি যাই, এই যে দেখুন আমাদের আইকনগুলো এখানে চেঞ্জ হয়ে গেছে, HTML5 এর একটা লগো চলে আসছে, দেখছেন? সি হ্যালো, কলে কি কানেক্ট আছেন সবাই? জি ভাই। ওকে ওকে। সো কি জানি নাম ছিল ওটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল থিম প্যাক।
সো আমি চেঞ্জ করে দিলাম, এখন দেখেন সিএসএস আইকন আসলো আর এইচটিএমএল আইকন আসলো। সো আমি একটু আগে বলছিলাম আমাদের এইচটিএমএল এ কিছু জিনিস আছে যেটা আমাদেরকে ম্যান্ডেটরি জানতে হবে। একটা এইচটিএমএল এর যে জিনিসটা ম্যান্ডেটরি সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা এইচটিএমএল ট্যাগ থাকতে হবে। এন্ড প্রত্যেকটা ট্যাগের আচ্ছা একটা কি বলে এটাকে, একটা স্টার্টিং এবং একটা এন্ডিং দুইটা অবশ্যই থাকতে হবে। ধরুন আমি যদি এখানে এইচটিএমএল লিখি তাহলে আমাকে অবশ্যই এইচটিএমএল ক্লোজ করতে হবে। আচ্ছা আমাদের এখানে আমরা সিএসএস এর মধ্যে এইচটিএমএল লিখতেছি, তাহলে কাজ করবে কিভাবে? এক্সট্রিমলি সরি, এই যে এখান থেকে লিখবো। যদি আমি এখানে এইচটিএমএল লিখি তাহলে আমাকে অবশ্যই একটা স্টার্টিং এবং একটা এন্ডিং দিতে হবে। সো আমি একটু আগে আপনাদেরকে নোটপ্যাডের মধ্যে দেখাইছিলাম, এখান থেকে কি এখানে দেখতে লট বেটার লাগতেছে না কোড করার জন্য, মানে কালার করা ইন্ডিভিজুয়ালি, মানে বোল্ড করা। এটা কিন্তু আপনাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। ইভেন আমি আপনাদের যদি আরেকটা জিনিস দেখাই, আমি শুধু এইচটিএমএল লিখলাম আর জাস্ট এন্টার ক্লিক করলাম, এখন অটোমেটিক কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি কিন্তু ফুল লেখা লাগতেছে না। এটা আমাদের জন্য অনেক সুবিধা না? হ্যাঁ। আচ্ছা, সো এইচটিএমএল ট্যাগের মেইন জিনিসটা আমি যেটা বলছিলাম, অবশ্যই যে কোনো ট্যাগের আমরা যদি শুরু করি অবশ্যই এটা শেষ করতে হবে, এবং শেষ করার আগে শুরুর ট্যাগে আমরা এই ফরওয়ার্ড স্ল্যাশ এটা ইউজ করতে পারবো না, শুধুমাত্র শেষের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ফরওয়ার্ড স্ল্যাশটা ইউজ করব। এবং এইচটিএমএল এর মধ্যে কিছু কিছু ট্যাগ আছে, ট্যাগগুলোকে আমরা যদি বলি, যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইট আপনাদের একটু দেখাই, প্রত্যেকটা ডিভ, তারপর হচ্ছে ডিভ যেটার আগে যেই লেখাটার আগে আমরা এরকম জিনিসটা দেখব, কিরকম এই চিহ্নটা দেখব, অথবা এই দুইটা চিহ্ন, এই দুইটা চিহ্নের ভিতরে যদি আমি কিছু লেখা দেখি হোয়াট এভার, এই দুইটা লেখা চিহ্নের ভিতরে যদি আমি কিছু লেখা দেখি সেটাকে আমরা একটা ট্যাগ বলবো। এই যে লেখাটার ভিতরে আমি যে সামনে ফরওয়ার্ড স্ল্যাশ দেই নাই, এটাকে বলা হচ্ছে, এই ফরওয়ার্ড স্ল্যাশটা যদি না থাকে তখন এটাকে বলা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এবং যদি এটার পাশাপাশি আমি একটা ক্লোজিং ট্যাগ দেই, অর্থাৎ এরকম ফরওয়ার্ড স্ল্যাশ জিনিসটা দেই, তাহলে এই ট্যাগটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। একটু কি ক্লিয়ার? ক্লিয়ার। এইচটিএমএল এ কি কি জিনিস থাকতে অবশ্য? স্টার্টিং এন্ড এন্ডিং। একটা স্টার্টিং ট্যাগ, একটা স্টার্টিং ট্যাগ, আর একটা কি একটা ending tag। আর একটা ending tag। অথবা ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা এইচটিএমএল এর অবশ্যই আমাদের একটা এন্ডিং ট্যাগ এবং একটা স্টার্টিং ট্যাগ এবং একটা ক্লোজিং ট্যাগ থাকতে হবে। এবং এইচটিএমএল এর আরেকটা স্ট্রাকচার যে ফলো করতে হবে, আমরা যদি এইচটিএমএল এর একটা চিত্র আঁকি আপনাদেরকে দেখাই, এইচটিএমএল এর একটা ভেস আছে যেটা একদম আমাদের মানবদেহের সাথে তুলনা করা যায়। আর কি টাইপের তুলনা করা যায় আমি একটু এটা মুছে দিচ্ছি, কারোর দরকার আছে? আর এখানে হোয়াইট বোর্ডটা মুছে দিচ্ছি। ওকে, সো আমরা যদি একটা মানবদেহের সাথে তুলনা করি, আমাদের মানুষের প্রথমে কি আছে মাথায়, সরি, প্রথমে আমাদের মাথায় কি আছে? আমাদের একটা মানবদের মধ্যে একটা মাথা আছে, তাই না? তারপর কি আছে? তারপর কি আছে বলেন? গলা, গলার পরে কি আছে? বডি, হাত, পাও, আর আছে কি ফুটার, তাই না? হাত পা বাদ দিলে আমি সোজাসুজি লম্বা সিমেট্রিক্যালটা জিনিসটা, না অ্যাসিমেট্রিক্যাল যাওয়ার দরকার নেই। সিমেট্রিক্যালের ক্ষেত্রে আমাদের এখন দুইটা পা আসবে, তাই না? আমাদের ঠিক এই স্ট্রাকচারটার সাথে আমরা এইচটিএমএল কে তুলনা করতে পারি। প্রত্যেকটা এইচটিএমএল এর একটা হেড ট্যাগ থাকতে হবে, একটা বডি ট্যাগ থাকতে হবে এবং একটা ফুটার ট্যাগ থাকতে হবে। জিনিসটা কি ক্লিয়ার? এন্ড এই পার্টটুকে কে বলে হচ্ছে আমরা বডি পার্ট, ঠিক আছে? অর্থাৎ ফুটার ট্যাগ যেটা আমরা ইউজ করব এটা অবশ্যই বডি ট্যাগের ভিতরেই হতে হবে, এবং হেড ট্যাগটা একটা আলাদা ইন্ডিভিজুয়াল পার্ট, এটা বডির মধ্যে পড়ে না, এটা টোটালি আমাদের ব্রেন বা মাথা বা আমি যে ওয়েবসাইটটা বানাচ্ছি এটা সম্পর্কে ইনফরমেশন। আমি যদি আপনার মাথাটাকে বডি থেকে আলাদা করে আপনার বডিটাকে আইডেন্টিফাই করতে পারি, আপনি কি আইডেন্টিফাই করতে পারবেন এটা কার বডি? না। সো প্রত্যেকটা এইচটিএমএল কে আইডেন্টিফাই তার মাথা বা হেড। সো আমি যদি কোনো এইচটিএমএল এই মাথা বা হেডটা না দেয়, তাহলে আমি কি ওয়েবসাইট বানাইছি, কি সম্পর্কে ওয়েবসাইটটা বানাইছি সেটাকে আইডেন্টিফিকেশন করা কোনোভাবেই সম্ভব না। যার জন্য এইচটিএমএল এর হেড পার্টটা সম্পূর্ণ আলাদা এবং বডি পার্টটা আলাদা। সেই জন্য প্রথমে আমরা এইচটিএমএল এর কোডের ভিতরে আমরা স্ট্রাকচারটা একটু যদি ফলো করি, আমাদের একটা লাগবে হেড ট্যাগ এবং দেন লাগবে হচ্ছে আমাদের বডি ট্যাগ। তাহলে আমরা প্রথমে চলে যাই এইচটিএমএল এর ভিতরে, এবং এটার মধ্যে লিখি হচ্ছে হেড ট্যাগ, ডান। তাহলে এইচটিএমএল এর ভিতরে পাইলাম, এবং আরেকটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে বডি ট্যাগ। এন্ড বডি ট্যাগের ভিতরে আমি বলছিলাম আমাদের বডির মধ্যে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফুটার বা ফুটার ট্যাগ। তাহলে আমাদের জিনিসটা কি ক্লিয়ার?
হেড ট্যাগ, বডি ট্যাগ অ্যান্ড ফুটার ট্যাগ। ফুটারটা সবার নিচে হবে, এটা কিন্তু কখন উপরে দিবেন না। আর এটা যদি আপনি না ইউজ করেন, শুধুমাত্র এই ডিভ এই টাইপের জিনিস যদি ইউজ করেন, হয়তো বা অনেকে পরিচিত ডিভ জিনিসটার সাথে, তাও কিন্তু হবে। বাট ফুটারটা হচ্ছে আমাদের পরবর্তীতে ওয়েবসাইটগুলোকে যদি আমি র্যাঙ্ক করাতে চাই বা গুগলে এসইও করাতে চাই, তখন আমাকে খুব কাজে দিবে। এটা অনেক ভালো একটা র্যাঙ্কিং প্রসিডিওর। তো আমরা কি এই জিনিসটা নিয়ে ক্লিয়ার? HTML এ কী কী জিনিস থাকা জরুরি কি আমার সবাই একটু বলেন আমাকে, কী কী থাকা জরুরি? ফুটারটা কি বডির ভিতরে থাকবে? হ্যাঁ, ফুটারটা বডি পার্ট, এটা কোনো আলাদা পার্ট না, বডিরই একটা পার্ট হচ্ছে ফুটার, কিন্তু মাথাটা সম্পূর্ণ আলাদা। HTML এর টোটাল পার্ট হচ্ছে দুইটা, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। প্রথম পার্টে হচ্ছে আমরা লিখবো কি, ওয়েবসাইটের ইনফরমেশন। এটা কি লিখবো? ওয়েবসাইট ইনফরমেশন, ইনফো। আর এটাতে আমরা লিখবো হচ্ছে কি, এটার যত স্ট্রাকচার সামথিং হোয়াট এভার যা লিখতে চাই আমরা সবকিছু এটার মধ্যে লিখবো। আর ফুটার ট্যাগের মধ্যে হচ্ছে ওয়েবসাইটের এন্ডিং দিব, অর্থাৎ ওয়েবসাইটে যেমন আমরা নিচে দেখি না, ওয়েবসাইটে কোনো ওয়েবসাইটে গেলে ধরেন আমি এইখানেই গেলাম, এটা যদি একদম নিচে চলে যাই, এই যে এটাকে আমরা এখানে দেখতে পারতেছি, এই যে একটা আলাদা একটা পার্ট, এটাকে বলা হচ্ছে ফুটার। ওকে, এর মাঝখানে যে আমরা দেখতেছি এই যে লেখাগুলো, এটাকে বলা হচ্ছে বডি, এবং এটা যদি আমরা দেখি এটাকে বলা হচ্ছে হেডার। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে আমি আর এই ব্যাপারে আর কথা বাড়াচ্ছি না, দেন চলে যাচ্ছি আমাদের কি কি জিনিস আছে স্ট্রাকচারের মধ্যে সেটার মধ্যে। এখন HTML CSS আমরা যেভাবে যা লিখি না কেন, আমাদের কিছু জিনিসের মধ্যে আমাদের যতগুলো এলিমেন্ট হতে পারে, সেটা একটা ছবি ধরলাম, আমি একটা ছবি বা সামথিং কিছু রাখতে হতে পারে, সেটা ছবি, সেটা টেক্সট, সেটা ভিডিও, সেটা হতে পারে অনেক কিছু। প্রত্যেকটা জিনিস আমরা HTML এ নিতে পারি, তবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমরা যদি ফলো না করি, পরবর্তীতে এই জিনিসগুলো আমাদের অবাধ্য হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এই জিনিসগুলোকে একটা বাইন্ডিংস না করে দেই, তাহলে পরবর্তীতে আমি যখন ওয়েবসাইটে ডিজাইন করতে যাব, তখন তারা আমার কথা শুনবে না। মানে বিষয়টা হচ্ছে কি, আমরা যদি কোনো ছোট বাচ্চাকে বেশি ছাড় দিয়ে দেই, পরবর্তীতে সে কিন্তু দুষ্ট বেশি হয়ে যায়। অর্থাৎ আমরা যতই তাকে সামলানোর চেষ্টা করি না কেন, কোনোভাবে কিন্তু আর সামলানো যায় না। তো HTML এর ট্যাগসগুলো বা HTML এর যে এলিমেন্টগুলো, এটাও কাইন্ড অফ সিমিলার, তারা ছোট বাচ্চাদের মতো তুলনা করা যায়। আমরা যদি তাদেরকে একটা বাইন্ডিংস না করে দেই, তাহলে সেটা দুষ্টামি শুরু করে। আপনি যখন দেখবেন যে কোনো একটা CSS অ্যাপ্লাই করতেছেন, তখন যদি বলেন ডানে যেতে, সে যাবে বামে, বামে যেতে বলে দেখবেন নিচে চলে গেছে, নিচে যাইতে বলে দেখবেন উপরে উঠে গেছে। এরকম অস্থিরতা তারা শুরু করবে। বিষয়টা কি বুঝছেন? বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে তাদের একটা বাইন্ডিংস বা একটা এরিয়ার মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? HTML এ এরকম জিনিসগুলোকে একটা এরিয়ার মধ্যে নিয়ে আসার জন্য আমরা দুইটা ট্যাগ ইউজ করি। একটা ট্যাগকে আমরা বলি হচ্ছে সেকশন ট্যাগ, আর আরেকটা ট্যাগকে বলি হচ্ছে আমরা ডিপ ট্যাগ। আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে স্পান ট্যাগ। এটা আমরা খুব বেশি একটা ইউজ করি না। এই তিনটা মেইনলি আমাদের HTML এর মধ্যে আছে, একটা হচ্ছে সেকশন, একটা ডিপ, আর একটা হচ্ছে স্পান। ঠিক আছে, তিনটার মধ্যে পার্থক্য আমি আমাকে বলি। এই দুইটা জিনিসের মধ্যে আসলে ফিজিক্যালি অথবা যদি ভিজুয়ালি কোনো পার্থক্য আমাদের নাই। তবে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে খুব বেশি পরিমাণে সেকশন ট্যাগ ইউজ করতে পারবো না, আবার খুব বেশি পরিমাণে ডিপ ট্যাগ ইউজ করতে পারবো না। দুইটা সিমিলার ইউজ করতে হবে, ঠিক আছে? তবে ডিপটা আসলে মেনলি আমরা যদি একটু দেখি, এটা একটু বেশি পরিমাণ ইউজ হয় যে কোনো ওয়েবসাইটে। যদি আমরা যাই, ধরুন আমি এই ওয়েবসাইটটাতে গেলাম, আমরা দেখেন বেশি অনেক যথেষ্ট বেশি পরিমাণে কিন্তু আমাদের ডিপ ট্যাগটা ইউজ হয়েছে। এই যে ডিপ অনেক বেশি পরিমাণ ডিপ ইউজ হয়েছে, ঠিক আছে? আমরা চাইলে এখানে সেকশন ইউজ করতে পারি। তবে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার জন্য বর্তমানে সব থেকে বেস্ট হয়ে আছে, আমরা সমপরিমাণ যদি দুইটার ডেনসিটি রাখি, সেক্ষেত্রে খুব ইজিলি এটা র্যাঙ্ক করানো যায়। তো এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই, এই তিনটা ট্যাগ দিয়ে আমি আসলে করবো কি? এই তিনটাটা কি খাবো, নাকি মাথায় দিব, নাকি ঘুম পাড়াবো, কি করব? আসলে এই যে অবাধ্য সন্তানগুলো HTML এ যে অবাধ্য ট্যাগগুলো, এই অবাধ্য ট্যাগগুলোকে বা অবাধ্য সন্তানগুলোকে আমরা মানুষ করার জন্যই এই তিনটা প্যারেন্ট আমরা দিয়ে দিয়েছি তাদেরকে। হ্যাঁ, এই তিনটা প্যারেন্টের কাজ হচ্ছে তাদের একটা বাইন্ডিংস দিয়ে তাদের আওতার মধ্যে রাখা। সো আমরা এই সেকশনটাকে একটা বক্স আকারে একটা তুলনা করতে পারি, অথবা একটা এরিয়া আকারে তুলনা করতে পারি, যেটাকে আমরা HTML এর ভাষায় বলি হচ্ছে কি কন্টেইনার। কি বলি আমরা? কন্টেইনার। কন্টেইনারের কাজ কি? আমি এতক্ষণে যে এক্সপ্লেনেশন দিচ্ছি, আই থিঙ্ক কন্টেইনারের কাজ কি বুঝে যাওয়ার কথা।
ধরে রাখা কোনো অবাধ্য সন্তানগুলোকে কি করা? গুছায় লেখা লেখা না, তাদের দুষ্টামি বন্ধ কর, আচ্ছা আচ্ছা। তাদের দুষ্টামি অফ করে দাও, তাই না? আচ্ছা, তো ধরেন আমার কাছে এখন এরকম 4-5টা অবাধ্য সন্তান আছে। ধরেন এটা আমার একটা HTML এর একটা বক্স, এটার ভিতরে হচ্ছে আমি অনেক একটা, এখানে একটা ওয়েবসাইটের লগো দিলাম, এখানে ওয়েবসাইটের নেভিগেশন দিলাম, এখানে ওয়েবসাইটের একটা বাটন দিলাম, দুইটা, আর এখানে ধরেন একটা ইনফরমেশন বাটন দিলাম সামথিং। এই যে জিনিসগুলা, এগুলা যাতে এই এরিয়ার বাইরে না আসতে পারে, এটাকে বাইন্ডিংস দিব হচ্ছে আমি এই সেকশনের মাধ্যমে, ঠিক আছে? এবং এটাকে আমরা বলি হচ্ছে একটা কন্টেইনার। আমরা যদি বড় বড় শিপগুলো দেখি বা আমাদের যে কার্গোগুলো আসে বাইরে থেকে জাহাজে করে, সে কার্গোগুলো দিকে যদি একটু নোটিস করি, তাদের উপরে কিন্তু বিশাল বড় বড় কিছু কালারফুল কন্টেইনারের মতো দেখা যায়, যেগুলোর মধ্যে এরকম লম্বা লম্বা ধোরাকাটা, এবং এগুলা ভিতরে অনেকগুলো প্রোডাক্ট তারা নিয়ে আসে। এটাকে আমরা খেয়াল করেছি? আমরা কি মানে কখনো কার্গো শিপ বা এরকম কার্গো বক্সগুলো দেখেছি? হ্যাঁ হ্যাঁ সো এটাও কন্টেনারটাও কাইন্ডলি সেমই, এই সেকশন বা ডিপ, এটা হচ্ছে আমাদের, এটার ভিতরে আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র রাখি এবং সেটাকে সুগুচ্ছিত এবং সংরক্ষণ করার জন্য হচ্ছে আমরা সেকশন ট্যাগটা ইউজ করি, বা ডিপ ট্যাগটা ইউজ করি, বা স্প্যান ট্যাগটা ইউজ করি। এগুলোকে আমরা মেনলি হচ্ছে এই তিনটা ট্যাগকে কী ট্যাগ বলি আমরা? এই যে তিনটা ট্যাগ, এই তিনটা ট্যাগকে আমরা কী ট্যাগ বলি? এই তিনটা ট্যাগ আমরা কী ট্যাগ বলি? আমরা একটু বলেন, আমি কী ট্যাগ বলি? আমি একটু আগে বলছি সেকশন, ডিপ এবং স্প্যান, এই তিনটা ট্যাগকে আমরা কী ট্যাগ বলি? কন্টেইনার। কন্টেইনার ট্যাগ বলি। তাহলে সবাই কি ক্লিয়ার কন্টেইনার কি? আচ্ছা, Clear. আমি একটু সবাইকে একটু জিজ্ঞেস করব কিছু কোশ্চেন, এখন পর্যন্ত যা পড়াইছি। আমি চলে যাচ্ছি নিয়ামুল হাসান খান ভাই, আপনার কাছে কিছু কোশ্চেন আমি করব। আমি এই সেশন পর্যন্ত কিছু জিনিস আপনাদের সাথে আলোচনা করেছি, তার মধ্যে আমি HTML ট্যাগ নিয়ে একটা আলোচনা করছি। আপনি কি আমাকে বলবেন আসলে HTML এর ট্যাগ জিনিসগুলো কি কি? মানে ট্যাগ জিনিসটা কি আসলে, কি না ট্যাগ জিনিসটা কি? হচ্ছে HTML কয়েকটা ট্যাগ থাকে, যেমন হেডিং ট্যাগ, বডি ট্যাগ, না ফুটার না, ট্যাগ। ট্যাগ তো থাকে, আমিও জানি, ট্যাগ জিনিসটা কি আসলে? ট্যাগ হচ্ছে অন্য কেউ বলতে পারবেন? এনিওয়ান, যে কোনো একজন বলুন, সমস্যা নেই, যে পারেন বলেন। কেউ পারবেন না? এত ভীতু হলে কেমন হলে? তাহলে আমি এত ক্লাস নিলাম কেন? গোলাম সিদ্দিকী ভাই, আপনি পারবেন? পারবেন না? ওই যে ওই সময় বলছিলেন যে ওই যে দুইটা ব্র্যাকেট এর মাঝে থাকলে টেক এটা তো ট্যাগ কি তো ভাই আমরা জানি, ট্যাগ জিনিসটা কি সেটা জিজ্ঞেস করছি। জি না ভাইয়া, ওইটা সাকিব আহমেদ, হ্যাঁ হ্যাঁ কি কি ট্যাগ? ট্যাগ কি? মানে ট্যাগ জিনিসটা কি, তাই তো? হ্যাঁ, ট্যাগ জিনিসটা আসলে কি? ট্যাগ হচ্ছে একটা ওয়ার্ড টাইপের, যেটার ভিতরে রাখা যায় ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ আহা, থাকে। আমি আসলে একটু থ্রি ইডিয়টস মুভির মতো হতে চাই। তুমি একটা ক্রিয়েটিভ অ্যান্সার দাও, বা যে অ্যান্সার দেয় সে একটা ক্রিয়েটিভ অ্যান্সার দাও। আমার একদম মুখস্থ বইয়ের ভাষার দরকার নাই, আপনি আপনার মতো করে গুছিয়ে বলেন যে আসলে ট্যাগটা হচ্ছে এমন এমন, এটার কাজ হচ্ছে এরকম এরকম, ঠিক আছে? পারবেন কেউ? সোয়েব শেখ, আজকে আপনি শুনতে পাচ্ছেন সোয়েব শেখ ভাইয়া? সোয়েব শেখ ভাইয়া আমি আরেকজনের ফোন দিয়ে জয়েন করছি, আমার ল্যাপটপ আমার প্রোগ্রামটা কি রয়ে আজকে গেছে। আজকে কি সমস্যা আছে নাকি শুনতে পাচ্ছেন? হ্যালো, আজকে শুনতে পাচ্ছেন সব কথা আমার? হ্যাঁ আজকে হচ্ছে যে, হ্যাঁ আজকে ফোন দিয়ে জয়েন করছি তো শুনতে পাচ্ছি, কিন্তু ল্যাপটপ দিয়ে জয়েন করাতে আমি শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, তা আপনি তো ক্লাসে ছিলেন মোটামুটি, আমি ট্যাগে আলোচনার সময়, তো আপনি কি বলতে পারবেন আমাকে ট্যাগ কি না আসলে? আমি লাস্টে দিয়ে জয়েন করছি ভাই। না না, আপনি ট্যাগ, যখন ট্যাগ নিয়ে আলোচনা করছি তখন আপনাকে দেখছি আপনি জয়েন করছেন, তো আপনি বলতে পারবেন কিনা? ফার্স্টে ল্যাপটপ দিয়ে করছিলাম। ও আচ্ছা, যাই না হোক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলতেছি, তাহলে তখন আমার কিছু মনে হয় শুনতে পাইনি আর কি। এতক্ষণ আমার পড়ানোটা মনে হয় ব্যর্থ। আচ্ছা, HTML ট্যাগ হচ্ছে কিছুই না, একটা সিম্পল অ্যান্সার। HTML ট্যাগ হচ্ছে HTML এর এলিমেন্টস। এলিমেন্টস মানে কি বুঝি আমরা? এলিমেন্টস মানে কি বুঝি?
একটু গুগলে করি, আমি আসলে কখনো এলিমেন্টসের মানে বাংলাটা দেখি নাই, এটার বাংলা কি হয় উপাদান আর কি? আমরা দেখি এটা কি হয় এলিমেন্টস। হ্যাঁ যাই হোক, উপাদান কে বললেন ভাই? আপনি মনে হয় বাংলা বা দ্বিতীয় পত্রে তো অনেক ভালো জ্ঞান রাখেন, মানে কে বলছে এটা উপাদান? নিয়ামুল হাসান ভাই? অ্যাসিড। হ্যাঁ জি ভাইয়া। কে বলছেন? নিয়ামুল হাসান ভাই? গুলাম সিদ্দিকী। জি ভাইয়া, আমি বলছিলাম। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে মেবি বাংলাটা একটু ভালো জানেন। হ্যাঁ, একসাথে পড়ছিলাম আর কি, মনে আছে। আচ্ছা যাই হোক, আমরা এটা কিছুই না, আপনি এতক্ষণ মানে কি বলবো মানে ডুবাডুবি করতেছিলেন পানির মধ্যে। এটা আসলে কিছুই না, এসটিএমএল ট্যাগ হচ্ছে অনেকগুলো এলিমেন্ট, ঠিক আছে? এসটিএমএল এর এলিমেন্ট বা উপাদানগুলোকে হচ্ছে এসটিএমএল ট্যাগ বলে। এখন কি ক্লিয়ার? কোশ্চেনটা কি খুব টাফ ছিল? জি ভাইয়া, কোশ্চেনটা কি খুব টাফ ছিল? আনসার শুনে মনে হচ্ছে যে টাফ। আসলে এটাই হচ্ছে সমস্যা আমাদের সবার, যে আমরা আসলে কোশ্চেনটা শুনে ঘাবড়ে যাই, কি কোশ্চেন করছে, কি অ্যান্সার দিব। আসলে অ্যান্সারটা খুবই ইজি ছিল, বললেই হয়তো এসটিএমএল হচ্ছে অনেকগুলা এসটিএমএল উপাদান বা বস্তু এসটিএমএল এটা দ্বারা ইউজ করে, বললেই কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যেত। আচ্ছা যাই হোক, আমি আবার রিটার্ন করে এখানে আমি জাস্ট আপনাদের যাতে ফোকাসটা ধরে রাখতে পারি সেজন্য কোশ্চেন পাঠিয়ে গেছিলাম একটু। অনেকে হয়তো বা এত কিছু বুঝে মানে এলোমেলো লাগতেছিল বিষয়গুলো। সো আমি একটু আগে বলছিলাম সেকশন, ডিপ, স্পান, এই তিনটাকে একটা নাম দিছিলাম, এই তিনটা ট্যাগের নাম কি কেউ কি বলতে পারবেন? কন্টেইনার ট্যাগ। কন্টেইনারের কাজ কি? গুছানো ট্যাগগুলোকে। অবাধ্য সন্তানকে তাদের আয়ত্তাধীন রেখে তাদেরকে গুছানো একটা পরিবেশে নিয়ে আসা, তাই তো? জি। ওকে, তাহলে আমাদের বুঝতে পারলাম যদি এইচটিএমএল এ কোনো জিনিস আমাদের গুছানো অবস্থা রাখতে হয় তাহলে আমাকে কন্টেনারের মতো ইউজ করতে হবে, তাই না? তাহলে আমরা কন্টেনার কিভাবে নিব? ধরেন আমি একটা কন্টেনার, অবশ্যই আমাদের যত এলিমেন্ট আমরা ভিজিবল দেখব, ওয়েবসাইটের যত এলিমেন্ট আমরা ভিজিবল দেখব, ধরেন এই যে ভিজিট করলাম ফেসবুক, এটাতে যাওয়ার পরে আমি যত কিছু ভিজিবল মানে দেখতেছি, এখানে যাই, কোনটাতে যাব, এই যে মানে আমার ভিজিবল বা আমাকে যেটা ভিউয়েবল মানে ভিউয়ার যেটা ফ্রন্টে দেখতে পারে, এটাই হচ্ছে সব বডি ট্যাগের ভিতরে লেখা। ইভেন এই জিনিসটুকু কিন্তু আমাদের বডি ট্যাগের ভিতরে লেখা। আর যে জিনিসগুলো আমরা দেখতে পারি না, এটা ইনফরমেশন, যেমন হচ্ছে আমি যদি কোনো ওয়েবসাইটের এখানে ট্যাবের মধ্যে দেখি যে এখানে একটা নাম লেখা আসছে গুগল ট্রান্সলেট বা ফেসবুক, এটা হচ্ছে অদৃশ্য একটা ইনফরমেশন যেটা আমাকে উপরে শো করতেছে, অথবা এই যে আইকনটা, এটা কিন্তু লেখা হয় নাই, এই জিনিসটা হচ্ছে একটা অদৃশ্য এলিমেন্ট যেটা আমরা ভিউ করতে পারি না। আমরা যদি কাউকে বলে আমাদের মস্তিষ্ক পড়ার জন্য, সেটা কিন্তু সে কেউ পড়তে পারবে না। সো বিষয়টা এমনই, মাথার মধ্যে কি ঘুরতেছে না ঘুরতেছে আমরা এটা পড়তে পারবো না, শুধুমাত্র আমরা দেখতে পারবো, সে যদি বলে তাহলে প্রকাশ করে তখনই বুঝতে পারবো। এই টাইপের ইনফরমেশনগুলো হচ্ছে আমরা হ্যাশট্যাগের মধ্যে লিখে থাকি। তো সেক্ষেত্রে আমরা এই সেকশন, ডিপ বা স্পান যেটা একটা ইউজ করি না কেন, অবশ্যই আমরা বডি ট্যাগের মধ্যে সেটা ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন একটা সেকশনে, নর্মালি একটা সেকশনে স্টার্টিং ট্যাগ আছে এবং একটা এন্ডিং ট্যাগ আছে, এটার মধ্যে আমরা সেকশন নিব। আমরা একটা সেকশনের ভিতরে চাইলে একটা অনেকগুলো সেকশন নিতে পারি, অর্থাৎ এইভাবে করে আমি যতক্ষণ ইচ্ছা আমার মন মতো আমি সেকশন নিতে পারবো, এটার কোনো লিমিটেশন নাই। তবে যতটুকু সম্ভব আমরা কম সেকশন নিয়ে বেশি পেঁচাবো না, কারণ হচ্ছে যত সেকশন নিবেন ততগুলো সিএসএস বা ততগুলো ভিতরে ঢুকতে আপনার নিজেরই অসুবিধা হবে। সো সর্বোচ্চ 3টা বা 4টা কোনো একটা বড় একটা বিষয় না, বাট তার থেকে বেশি হলে সমস্যা। বলে না যে একটি হলে ভালো, দুটির বেশি না, বিষয়টা এরকম আর কি কিছুটা। প্রতিটা সেকশনের জন্য কি আলাদা আলাদা ট্যাগ দিতে হবে? হ্যাঁ, প্রতিটা সেকশনের ভিতরে একটা একটা আলাদা আলাদা ট্যাগ নিতে হবে, মানে ক্লাস নিতে হবে। ক্লাস মানে হচ্ছে সিএসএস এর বিষয়, সিএসএস এখন আসি নাই। সো দেখেন একটা ত্রিভুজের মতো আকৃতি কিন্তু অলরেডি ধারণ করছে। সো সেক্ষেত্রে আমাদের সেকশন নেওয়া অনেকটা ঝামেলা। আর যখন আমরা ডিপ নিতে চাই, নর্মালি একটা ডিপের স্টার্টিং ট্যাগ হচ্ছে এইভাবে, আর এন্ডিং ট্যাগ হচ্ছে এইভাবে। প্রত্যেকটা ডিগেরই আছে একটা স্টার্টিং এবং এন্ডিং ট্যাগ আছে। অ্যান্ড কিছু কিছু এলিমেন্টস আছে এইচটিএমএল এর যেগুলাকে আমরা আমি একটু আগে একটা কথা বলছিলাম, প্রত্যেকটা এইচটিএমএল এর একটা স্টার্টিং এবং একটা এন্ডিং ট্যাগ আছে, কথাটা কি মনে আছে সবার? তবে আমি একটু মিথ্যা বলছি, সব এইচটিএমএল ট্যাগের স্টার্টিং এন্ড ক্লোজিং ট্যাগ নাই, কিছু ব্যতিক্রম আছে। মিথ্যাটা কি বলছি, এইচটিএমএল এর কিছু স্পেশালাইজড ট্যাগ আছে। এর মধ্যে আমি যদি বলি ভিআর ট্যাগ বা লাইন ব্রেক ট্যাগ, তারপর হচ্ছে হরিজন্টাল রোলার ট্যাগ, তারপর হচ্ছে ভার্টিক্যাল রোলার ট্যাগ, তারপর হচ্ছে আইএমজি ট্যাগ, তারপর হচ্ছে ইনপুট ট্যাগ। এই যে এই কয়েকটা আমি বলি, আপাতত আমার সবগুলো মনে নাই।
তো এই যে এলিমেন্টগুলা বা HTML এই যে ট্যাগগুলা, এই ট্যাগগুলার কোনো ক্লোজিং ট্যাগ নাই। অর্থাৎ আমি শুধুমাত্র একটা ট্যাগও যদি ইউজ করি, এটা একটা ভ্যালিড HTML ট্যাগ হিসেবে ইউজ করতে পারবো। যেমন লাইন ব্রেকের যদি আমি আবার দুইটা মানে এটা একটা ক্লোজিং ট্যাগ হিসেবে আরেকটা লাইন ব্রেক দিই, সেক্ষেত্রে এটা কাজ করবে না, এটা একটা সিনট্যাক্স এরর আসবে, অথবা আপনার ওয়েবসাইট দেখবেন একটু এলোমেলো কাজ করতেছে। সো এই জিনিসগুলোতে আসলে একটা ট্যাগ ইউজ করাই বেটার। আর দুইটা ট্যাগ কিছু কিছু জিনিসের যেমন আপনাকে বাধ্যতামূলক ইউজই করা যাবে না। যেমন হরিজন্টাল রোলার যদি একটার বেশি ক্লোজিং ট্যাগ দিতে চান, সেক্ষেত্রে গিয়ে দেখবেন আপনার ওয়েবসাইট একটা সমস্যা ক্রিয়েট করতেছে, স্পেশালি এই তিনটার ক্ষেত্রে। আপনি একটা ক্লোজিং ট্যাগ দিলে দেখবেন সমস্যা করা শুরু করছে। সো এই বিষয়গুলো হচ্ছে এই তিনটার জন্য একটু ব্যতিক্রম, এই তিনটা ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। সবাই কি ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমরা ঠিক এখন চলে যাব হচ্ছে W3 স্কুলে। আমরা যতগুলো টিউটোরিয়াল আপনাদেরকে এই ক্লাসের মধ্যে নিব, সবগুলো হচ্ছে আমরা HTML এর বা যে কোনো কোডিং আপনাদের করায় আমরা W3 স্কুলের আন্ডারে কাজগুলো করব। এটা একটা স্ট্যান্ডার্ড মানে ডকুমেন্টারি HTML উপরে তারা লিখে, এই ডকুমেন্টারি আমরা ফলো করব। ঠিক আছে, যখন আমরা এখানে টিউটোরিয়ালসে যাই, আপনি কি এটা সম্পর্কে নাম শুনছেন? W3 স্কুল? হ্যাঁ আমি শুনছি। ওকে, ঠিক আছে, আমি W3 স্কুল থেকে চলে যাচ্ছি, এখানে লার্ন HTML এ যাব। প্রথমে হচ্ছে আমরা HTML এর এই যে আমরা HTML ইন্ট্রোডাকশন অলরেডি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে, মনে আছে HTML ইন্ট্রোডাকশন? হুম। এই যে এখানে লেখা আছে HTML কি, এখানে সব কিছু লেখা আছে। সি, আপনারা চাইলে আমি যেগুলো বলছি এর থেকে যদি বেশিও জানতে চান, আপনারা এখান থেকে গিয়ে আরো পড়ে নিতে পারেন, এখানে গোছানো অবস্থায় দেওয়া আছে। দেন আমরা চলে যাব HTML এডিটর। এটা সম্পর্কে আপনাদেরকে বলছি কি কি জিনিস ইউজ করতে পারি, নোটপ্যাড, টেক্সট এডিট ম্যাকে। এই যে আমি নোটপ্যাড দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম, মনে আছে? হুম। আচ্ছা, আপনাদের সাথে বেসিক একটু আলোচনা করতেছিলাম। এই যে all HTML document must start with a document type declaration, doc type HTML itself began with HTML and ends with HTML, এটা তো বুঝছেন। visible part of the HTML document is between body and body part, এটা তো জানেন। আচ্ছা, এটা আমি বলি না, এটা একটু পরে বলতেছি। আমি অলরেডি doc type HTML আপনারা দেখছেন, এটা কি, এটা কি বলতে পারবেন এটা একটুকু? এটা হচ্ছে HTML5 এর ট্যাগ। HTML5 বা লেটেস্ট ভার্সন HTML টা বোঝানোর জন্যই হচ্ছে আমরা ডক টাইপ HTML টা ইউজ করে থাকি। ঠিক আছে, এটা না লিখলে এমন না যে আপনার ওয়েবসাইট কাজ করবে না, তবে না লিখলে অনেক ক্ষেত্রে অনেক ওয়েবসাইট সাপোর্ট করে না, বা তার কাছে যদি পুরাতন ভার্সনের HTML4 জিনিসটা ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে দেখবেন যে ওয়েবসাইটটা ঠিকমতো লোড নেবে না। যার জন্য আমার ব্রাউজারকে বোঝানোর জন্য যে আমি HTML5 ভার্সনটা ইউজ করতেছি, আমরা ডক টাইপ HTML টা ইউজ করে থাকি। ঠিক আছে, এটা সব জায়গাতে মোটামুটি লেখা হয়। সো এটা তো মোটামুটি বুঝেছেন ডক টাইপের ডিক্লারেশন কিভাবে করতে হয়, HTML এর হেডিংস ট্যাগগুলো আমরা একটু আলোচনা করব একটু পরে। আচ্ছা, আমি HTML এর একটু হেডিং ট্যাগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, যেহেতু হেডিং ট্যাগের কথা চলেই আসছে, HTML এর হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করি। এটা HTML এ কিভাবে আমরা হেডিং ট্যাগগুলো ইউজ করব। HTML এর মধ্যে আমরা যদি একটু হেডিং ট্যাগ নিয়ে আপনাদেরকে বলি, হেডিং ট্যাগ হচ্ছে কোনো বিষয়ের একটা টাইটেল বা কোনো একটা লেখা যদি আমি লিখতে চাই, সেটাকে টাইটেল হিসাবে আমার ওয়েবসাইটে আখ্যায়িত করতে চাই, তখন আমরা কি ট্যাগ ইউজ করি? হেডিং ট্যাগ ইউজ করি। হেডিং ট্যাগের মধ্যে আমাদের মোটামুটি কয়টা পার্ট আছে? কেউ কি জানেন HTML এর মধ্যে হেডিং ট্যাগ কয়টা? 6টা। হ্যাঁ এক্স্যাক্টলি, সাকিব আহমেদ ভাই মেবি বলছেন না? হুম। এক্স্যাক্টলি, আমাদের HTML এর মধ্যে 6টা পার্ট আছে। কি কি ট্যাগ আছে আমাদেরকে একটু যদি বলেন। H1 H2 H3 H4 H5 H6 অর্থাৎ H6 পর্যন্ত না, H3 হ্যাঁ H4 H5 এন্ড H6, তাই না? তাহলে মোটামুটি আমার 1 থেকে 6 পর্যন্ত এই 6টা HTML এর হেডিং ট্যাগ আমাদের কাছে আছে, তাই না? আচ্ছা, এই যে 6টা ট্যাগ, এই 6টা ট্যাগের মধ্যে একটু পার্থক্য কি কেউ কি আমাকে বলতে পারবেন? সাকিব আহমেদ ভাই যেটা বললেন, লেখা বড় হয় আস্তে আস্তে, টাইটেলটা কি বড় হয় কি বোল্ড হয়, আমরা একটু দেখি ডিফারেন্স। একটু HTML এর সম্পর্কে আমরা একটু আইডিয়া নেই। আচ্ছা, এই যে ওয়েবসাইটে আপনারা যদি কেউ পড়তে চান, এখানে ইন ডিটেলসে সব কিছু লেখা আছে। HTML এর হেডিং সাইজ কি, কেন এটা ইউজ করা হয়, সব কিছু আপনারা এখানে পাবেন, মোটামুটি লেখা আছে। আরও কিছু ওয়েবসাইট যদি এভাবে সার্চ করেন, যেমন
আচ্ছা যাই হোক, আপনারা এইভাবে করে সার্চ দেন, এই যে এখানে লেখা আছে, আমি চাইলে আপনাদেরকে এই যে ইয়ার মধ্যে ক্লাসরুমের মধ্যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আরে এখানে তো আবার দেওয়া একটু ঝামেলা হয়ে গেল মেবি। ওকে, আপনাদের ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে এটাকে আপনারা দেখে নিন। সো আমি একটু আপনাদেরকে এখন দেখাই ইউজ করে। HTML অ্যান্ড S6, এস থেকে S6 সবগুলোর ক্লোজিং ট্যাগ স্টার্টিং ট্যাগ আছে। তো ধরেন আমি চাচ্ছি আমার বডির মধ্যে একটা HTML ট্যাগ নিব, সরি একটা হেডিং ট্যাগ নিব। ধরেন আমি এখানে ওয়েবসাইটের একটা টাইটেল দিতে চাই উপরে, তাহলে টাইটেলটা আমরা কিভাবে দিয়ে দিব? ধরেন আমি H1 ট্যাগ বা হেডিং 1 ট্যাগ দিয়ে দিলাম এবং এটার নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এটাকে আমি যেহেতু আমি লাইভ সার্ভার ইনস্টল করছি, ঠিক এটার উপর রাইট প্রেস করব এবং এখানে ওপেন উইথ লাইভ সার্ভার এটাতে ক্লিক করব। তারপর এই যে এটা চাবে, এটাকে অ্যালাউ করে দিব। দেন হচ্ছে আমাদের এই যে ব্রাউজার অলরেডি ওপেন হয়ে গেছে লাইভ সার্ভার। সো তখন আমাদের ওই যে ফাইলটাকে বারবার খুঁজে বের করার প্রয়োজন বোধ আমাদের হবে না। ওকে, আমি এখানে এটা একটা নিয়ে এখানে ওপেন করে দিচ্ছি। এই যে দেখেন অলরেডি আমাদের চলে আসছে। সেম জিনিসটাকে আমি একটু কপি করে আপনাদের দেখাই, তাহলে পার্থক্যটা বুঝতে আপনাদের সুবিধা হবে। একটা দুইটা তিনটা সেটা আমি একটু ভুল করে ফেলছি। S2 তো এটাতে এভাবে হবে না। S3 S3 H4 H4 H5 H5 6। আমরা যদি একটু দেখি আমাদের ব্রাউজারে যাওয়ার পরে, আপনারা কি পার্থক্যটা দেখতে পারতেছেন? প্রত্যেকটা ট্যাগের মধ্যে ডিফারেন্স কি? লেখা আছে ছোট। আস্তে আস্তে ছোট হচ্ছে, তাই না? আমরা যদি একটু দেখি HTML এর যে ট্যাগটা, এটার কতটুকু সাইজ দেখি। এটার উইথ হচ্ছে 700 এবং এটা স্টাইল হচ্ছে নরমাল এবং এটার সাইজ কতটুকু? 32 পিক্সেল। দেখেছেন? হ্যাঁ, এন্ড আমরা যদি HTML S2 তে হেডিং ট্যাগ 2 তে যাই, তাহলে যদি একটু দেখি, এটারও কিন্তু উইথ 700, কিন্তু এটার সাইজ কত? 19 পিক্সেল। 19 এন্ড এটাতে যদি যাই, তাহলে এটার সাইজ 16 পিক্সেল এবং উইথ কিন্তু সেমই আছে। আবার যদি যাই, সেম 713 পিক্সেল। আর সব থেকে ছোট এটা তো হচ্ছে 11 পিক্সেল। তাহলে HTML এর সব থেকে বড় ট্যাগের সাইজ কত? 32 পিক্সেল। সব থেকে বড় ট্যাগ কত পিক্সেল? 32 না 24? এখানে 24 শো করছে। 24। সব থেকে ছোটটা কত? উপরের টানো সবচেয়ে বড়। এই যে, আচ্ছা সরি 32 সরি, এক্সট্রিমলি সরি। সবচেয়ে বড় হচ্ছে 32 আর সব থেকে ছোট কত? 11। তাহলে কি আমরা বিষয়টা বুঝতে পারছি পার্থক্য? এবার আপনাদের সাথে যে জিনিসটা আলোচনা করব, আসলে এগুলোর ইউজেস কোথায়। হ্যাঁ, আমরা একটু এসইও রিলেটেড টপিকে যদি আপনার সাথে বলি, কোনো ওয়েবসাইটে যদি আমরা প্রথমে একটা H1 ট্যাগ আমরা ইউজ করি, যখন আমাদের গুগল বা কোনো সার্চ ইঞ্জিন ওয়েবসাইটটাকে ভিজিট করবে, তখন এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে সেই ওয়েবসাইটটাকে বোঝার জন্য। সো আমরা তাই সবসময় ট্রাই করব আমরা H1 ট্যাগের মধ্যে, শর্টের মধ্যে আমি আসলে কি বিষয়ে আলোচনা করতেছি বা আমার ওয়েবসাইটটা কী ব্যাপারে বানানো সেটা বলে দেওয়ার জন্য, এবং S2 ট্যাগের মধ্যে এটার একটা শর্ট ডিসক্রিপশন দিব বা একটা ডিসক্রিপশন লাগবো। H3 ট্যাগের মধ্যে আমরা ট্রাই করবো কোনো একটা ডিসক্রিপশনের আরও একটু বিস্তারিত বলার জন্য। H4 এর মধ্যে আমরা ট্রাই করবো হচ্ছে সেই ডিসক্রিপশনে যদি আরও কিছু বিস্তারিত থাকে সেটা বলার জন্য। H5 এর মধ্যে ট্রাই করবো যদি আরও কোনো লেস ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে যেটা আপনি প্রোভাইড করতে চান সেটা বলার জন্য। আর H6 এর মধ্যে ধরেন একটা ভাইস ভার্সা বা সামথিং কোনো একটা কি বলবো, আমরা একটা কোনো যদি একটা শর্ট ডিসক্রিপশন দিতে চাই যে এটা টোটাল একটা সারমর্ম এটা, সেক্ষেত্রে আমরা H6টা ইউজ করব। তাহলে আমরা আমার এই কথার মধ্যে আমরা কি বুঝতে পারি? প্রত্যেকটা ট্যাগের ভ্যালু বাড়ার সাথে সাথে তাদের প্রায়োরিটি বা গুরুত্বটা কি হয়? বেড়ে যায়, কমে যায়। সরি,
প্রত্যেকটা HTML ট্যাগের সাইজ ছোট হওয়ার পাশাপাশি তাদের দামটাও কমে এবং তাদের ভ্যালুটা শুধুমাত্র বাড়ে। মানে হচ্ছে কি, H1 থেকে H2 তে যাচ্ছি, ভ্যালু বাড়ছে, H3 তে যাচ্ছি, ভ্যালু বাড়ছে, H4 এ যাচ্ছি, H5 H6 এ। সো আমাদের ভ্যালু বাড়তেছে, বাট বাড়তেছে না কি তাদের মূল্যটা। অর্থাৎ যত নিচে যাব তত পরিমাণ আমাদের এটার গুরুত্ব বা প্রায়োরিটিটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বললাম HTML-টাকে হচ্ছে আপনার টাইটেলের জন্য ইউজ করবেন, দেন শর্ট ডিসক্রিপশন, দেন হচ্ছে আমরা যদি কোনো এক্সাম্পল থাকে বা কোনো কিছু ডিটেলসে ব্যবহার করতে চাই তাহলে সেটা ইউজ করব, তারপর হচ্ছে এটা ভাইস ভার্সা। সো আমাদের কি HTML হেডিং ট্যাগ নিয়ে ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমি এটা কারো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? ভাই ওই যে কন্টেন্ট ট্যাগগুলোর উপর একটা কোশ্চেন ছিল। কে করতেছেন কোশ্চেনটা? গোলাম সিদ্দিকী। জি ভাই বলেন। ওই যে আপনি যে বললেন সেকশন, ডিভ, স্পান, আচ্ছা এই তিনটার কি মানে কাজে কোনো পার্থক্য আছে? কাজে অবশ্যই পার্থক্য আছে, তবে আমি একটু আগে বলছিলাম যে সেকশন আর ডিপ ট্যাগের মধ্যে কার্যগত কোনো পার্থক্য নাই, শুধু স্প্যান ট্যাগের মধ্যে একটু কার্যগত পার্থক্য আছে। আমরা যদি কোনো ট্যাক্সকে ইনলাইনে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা স্প্যান ট্যাগ ইউজ করি। তবে আমরা যদি কোনো রকম সিএসএস বা বাই ডিফল্ট কোনো জিনিস আমি তাদেরকে বলে না দেই সেক্ষেত্রে কোনো আপনি কার্যগত পার্থক্য তিনটার মধ্যে দেখতেই পাবেন না। মানে আপনি যেটা ইউজ করেন না কেন দেখবেন একই জিনিস হচ্ছে, মানে যে লাও সে কদু আর কি যেটাকে বলে। বাট বিভিন্ন জায়গায় ভেদে এটার ব্যবহারটা ডিফারেন্ট। ক্লিয়ার? জি ভাই। ওকে, আর কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? না ভাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। তারপর হচ্ছে HTML এর প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে একটু আলোচনা করি। HTML এর প্যারাগ্রাফ ট্যাগের একটাই ট্যাগ, সেটা হচ্ছে পি ট্যাগ। হ্যাঁ, আমরা পি ট্যাগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো একটু। সো আমরা তো লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আমি চাচ্ছি একটা টেক্সট লিখতে যেটার মধ্যে হচ্ছে আমি একটা পৃথিবী সম্পর্কে হ্যালো জানালাম, পৃথিবীকে আমি মানে হাই হ্যালো জানাচ্ছি, মানে আমি যে পৃথিবীতে বেঁচে আছি সেটা বুঝালাম। দেন হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে গেলাম, অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা কি লিখি? প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা বুঝতেই পারতেছি যে প্যারাগ্রাফ লিখবো, মানে কোনো একটা বিষয়ে ডিটেলস লিখবো। তো আমি লরাম ইপসাম বা এরকম একটা ডেমো ট্যাগ ইউজ করলাম। সো আমরা এখানে ভিউ থেকে ওয়ার্ড্রেপটা অন করে দিই, তাহলে এই যে পাশাপাশি আপনাদের দেখতে সুবিধা হবে। ভিউ থেকে ওয়ার্ড্রেপ অথবা অল্ট প্লাস যে যদি আমরা দিই তাহলে লেখাগুলোকে আর বড় দেখাবে না। মানে আমি যদি নর্মালি এরকম রাখি, অফ অবস্থা রাখি, তাহলে লেখাগুলো দেখেন আপনাকে এইভাবে স্ক্রোল করে দেখতে হবে। সো এটা অন করে দিলে আপনার সেটা করতে হচ্ছে না। দ্যাটস ইট। অল্ট প্লাস যে দিতে পারেন অথবা এখানে ভিউ থেকে গিয়ে এডিট করতে পারেন। সো আমরা যদি একটু দেখি, অ্যান্ড বাই ডিফল্ট দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? অটোমেটিক কিন্তু এটা একটা সাইজ দিয়ে দিয়েছে। আমরা যদি একটু ট্রাই করি এটা সাইজ কি দেখার জন্য, এক সেকেন্ড। দেখেন আমাদের এটা উইডথ কত, ফন্টের ওয়েট কত, 400, আর সাইজ 16 পিক্সেল। তাহলে প্যারাগ্রাফটা একটা কিসের সমতুল্য আমরা কি বলতে পারি? H5 এর সমান না? H5 কি আমাদের 16 পিক্সেল ছিল না? হ্যাঁ, আচ্ছা, তাহলে প্যারাগ্রাফ H5 H5 ছিল না H4 ছিল? একটু ক্লিয়ারলি বলেন, H5 ছিল না H4 ছিল? শিওর না ভাই। আচ্ছা, আমরা একটু পাশাপাশি H6টা লিখে দেখি তাহলে বুঝতে পারবো। H5 5. H5 আচ্ছা, আমরা এটার সাইজটা এখন দেখলেই বুঝতে পারবো। এটা 13 পিক্সেল, তাহলে তো H5 হচ্ছে না, তাহলে কত হবে? H4 মেবি, রাইট? 4 তাইলে, হ্যাঁ। জি ভাই, H4। রিফ্রেশ দিলাম, দেখি এখানে হোয়াট ফোন থেকে। তাহলে এটা কিসের সমতুল্য? H4 কিন্তু একটা জিনিস ডিফারেন্ট আছে, একটা জিনিস ডিফারেন্ট আছে। এটা আমরা যদি ফ্রন্ট ওয়েটটা দেখি তাহলে এটার ফ্রন্ট ওয়েট কত দেখেন, 400, আর এটার ফ্রন্ট ওয়েট কত, 700। এই হচ্ছে ডিফারেন্ট। আমি পাশাপাশি দুইটাকে আপনাদের যদি দেখাই, এটার ফ্রন্ট ওয়েট হচ্ছে 400 আর এটার ফ্রন্ট ওয়েট কত, 700, রাইট? তো ওয়েট মানে কি ভাই? ফ্রন্ট ওয়েট হচ্ছে ফ্রন্টের পুরুত্ব, ওয়েট মানে কি ভার, কতটুক ভারী। এটা হচ্ছে বাই ডিফল্ট হলো, এর মানে এই না আমরা এইগুলাকে চেঞ্জ করতে পারবো না। আমরা কিন্তু অবশ্যই এই ভ্যালুগুলাকে কিভাবে চেঞ্জ করবো সেটাও শিখবো।
প্রত্যেকটা HTML ট্যাগের আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। বাট আমি দেখাচ্ছি HTML থেকে বাই ডিফল্ট তারা একটা এটা ফন্ট উইথ এবং হচ্ছে একটা সাইজ দিয়ে দিয়েছে, সেটা কত আপনাদেরকে দেখানোর হচ্ছে এটার উদ্দেশ্য, আর কিছু না। বুঝতে পারছেন? জি। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ফন্ট উইথ এবং কি কি জিনিস আছে এটার মধ্যে। তাহলে কি প্যারাগ্রাফটা একটা ইউজেস আমরা বুঝতে দিতে পারতেছি যে প্যারাগ্রাফ লেখার জন্য বা এই যে একটা টাইটেল দিচ্ছি আর এখানে ডিসক্রিপশন লেখার জন্য। ক্লিয়ার? আর কিছু কোশ্চেন আছে প্যারাগ্রাফ নিয়ে? ক্লিয়ার। ওকে, তাহলে আমি প্যারাগ্রাফ আর হেডিং ট্যাগটা মুছে দিলাম এখান থেকে। তাহলে আমাদের হেডিং ট্যাগ সবগুলো জানলাম এবং প্যারাগ্রাফ ট্যাগও আমাদের মোটামুটি আলোচনা হয়েছে, তাই না? জি ভাইয়া। ওকে, দেন আমরা এখানে বেসিক্স চলে যাচ্ছি আবার। তারপর আমরা HTML এর লিঙ্ক সম্পর্কে আমরা পরিচিত হব, HTML এ কিভাবে একটা লিঙ্ক লিখতে হয়। সো HTML এর লিঙ্কের মধ্যে কি কি আমরা ইউজ করি? আমরা একটা এ ট্যাগ বা এটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে? এ ট্যাগের মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি। সো এখানে একটা এক্সাম্পল তারা দিয়েছে। সো আমরা যদি একটু দেখি, অ্যাঙ্কর ট্যাগের কিন্তু একটা স্টার্টিং এবং একটা ক্লোজিং ট্যাগ আছে, ঠিক আছে? আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে href href এটাকে আমরা বলি হচ্ছে হাইপার রেফারেন্স, এটা সংক্ষেপে লেখা হচ্ছে href। এটার মধ্যে হচ্ছে আমরা একটা লিঙ্ক দিলে সেই লিঙ্কটা এইটার উপরে হাইলাইট হয়ে আসে। আমরা যদি একটা এক্সাম্পল আকারে দেখি, সো আমি এই লেখাটা ধরুন নিয়ে যাচ্ছি কপি করে ভিজুয়াল স্টুডিও কোডে, এবং এটা যদি আমি ওয়েবসাইটটাকে একটা রিলোড দেই, সো দেখেন আমার কিন্তু একটা এখানে লিঙ্ক চলে আসছে, দেখেছেন? আমি এটাতে ক্লিক করি, আমাকে একটা জায়গাতে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন এটা? আমি একটু স্ট্রাকচারটা আবার একটু দেখাই। প্রথমে হচ্ছে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, তার মধ্যে আমরা হচ্ছে হাইপার রেফ বা href এটা দিব, এটার মধ্যে ডাবল কোটেশন মার্কের ভিতরে হচ্ছে আমরা আমাদের লিঙ্কটা দিব, এবং দেন হচ্ছে আমরা এটার যে স্টার্টিং ট্যাগটা এটা ক্লোজিং দিব। দেন হচ্ছে আমরা এটার ভিতরে যে মানে এটা কিসের লিঙ্ক দিতে চাই সেটা লিখবো। আমরা যদি চাই যে এটার মধ্যে একটা বাটন দিব, আমরা চাইলে বাটনও দিতে পারি। এটা একটু এটা পরে দেখাচ্ছে আপনারা, এখন দেখানোটা ঠিক হবে না, অনেকের মাথার উপর দিয়ে যাবে। সো let it be। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যে জিনিসটা লিখতে চাই সেই টেক্সটটা লিখবো, বা যেটার লিংক আমরা দিতে চাই সেখানে দিব। দেন হচ্ছে আমরা ট্যাগটাকে কি করব? ক্লোজ করব। তাহলে কি কিভাবে একটা ওয়েবসাইটে লিংক করতে পারি সেটা বুঝতে পারলাম আমরা। জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আমরা যদি একটু যাই, মানে আপনাদের href বা HTML এলিমেন্ট এগুলো নাকি কোনো কোশ্চেন আছে লিঙ্কস নিয়ে, নাকি আমি নেক্সট ট্যাগে যাব? কারো কোনো কোশ্চেন আছে যে HTML লিঙ্কস নিয়ে যে আলোচনা করলাম অ্যাঙ্কর ট্যাগ নিয়ে, কারো কোনো কিছু জানতে চান? কেউ কিছু বলেন, ইয়েস অর নো? আচ্ছা, এই লিংকটা কি আমি ট্যাপ করে ওপেন হুম, লিংকটা কি ট্যাপ করে ওপেন করলে নিউ ট্যাবে খুলবে নাকি মানে যে ট্যাবে আছে ওই ট্যাবে খুলবে? আমরা ট্রাই করি, ট্যাব কন্ট্রোল টিপ দিয়ে ধরে রাখি, নিউ ট্যাবে খুলতেছে তো। আর আচ্ছা, আচ্ছা। কন্ট্রোল টিপ দেওয়া ছাড়া যদি আমরা খুলি সেক্ষেত্রে হচ্ছে নর্মালি এভাবে খুলতেছে। আমরা চাইলে এটাকে অন্যভাবে করতে পারি, যে ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন হবে, সেটাকে লেখার একটা ওয়ে আছে, সেটাকে আমরা লিখতে পারি টার্গেট, আমরা চাচ্ছি যে ব্ল্যাঙ্কে একটা খুলতে, এটা যদি আমরা লিখে দেই সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি অটোমেটিক্যালি, আমি কন্ট্রোল বাটন ধরি নাই, নর্মালি দেখেন আমি জাস্ট ক্লিক করতেছি, অটোমেটিক একটা নতুন ট্যাবে ওপেন হচ্ছে। সো এটা আমাদের উপরে ডিপেন্ড করে, আমরা যেভাবে চাই এটাকে এইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে এখন আর কোনো কোশ্চেন? আচ্ছা আচ্ছা ভাইয়া, ওই যে এ ট্যাগের পাশে যে লেখলেন হার্ফ, হার্ব না, এটাকে বলে হাইপার রেফ বা href। এটা ব্যবহার কি জায়গায়? এই ট্যাগটার ভিতরে আমরা একটা ভ্যালু ইনসার্ট করে এবং HTML ট্যাগটাকে বলি তুমি হচ্ছে এই যে ভ্যালুটা যখন কেউ ক্লিক করবে তাকে এই লিঙ্কটাতে নিয়ে যাবা। এটা হচ্ছে হাইপার রেফারেন্স, অর্থাৎ হাইপার আমরা জানি এই যে একটা ওয়েবসাইটে যদি স্ট্রাকচারে দেখি এটা কিসের উপরে করে বানায়, আমরা এইভাবে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখি না HTTPS, রাইট? এটাকে কি বলে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউরড। এস মানে হচ্ছে সিকিউরড, আর HTTP হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো HTML এর hrefটা মানে হচ্ছে এখানে একটা হাইপার লিঙ্ক আছে, অর্থাৎ হাইপার টেক্সট, এই যে HTTP, এটাকে একটা রেফারেন্স আমরা আকারে দিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমাকে
এটাই বুঝাচ্ছি যে যখন এই যে লেখাটা এই লেখাটা থেকে ক্লিক করবে তখন হচ্ছে এই হাইপার লিঙ্কটাতে তাকে আমরা ফরওয়ার্ড করে দিব। এটার মানে হচ্ছে এই, আর কিছু না। এটাকে লেখা আছে দ্য লিঙ্ক ডেস্টিনেশন ইজ স্পেসিফাইড ইন দ্য href অ্যাট্রিবিউট। বুঝতে পারছি? জি ভাই বুঝতে পারছি। এখন কি ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন কারোর? কারো কোনো কোশ্চেন আছে? ইয়েস অর নো? নো ভাইয়া, নো ভাইয়া। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট চলে যাচ্ছি HTML ইমেজ নিয়ে, তাই তো? একটু ইমেজ নিয়ে আলোচনা করি। কোন একটা HTML ইমেজের স্টার্টিং আমি একটু আগে বলছিলাম এটা কোনো ক্লোজিং ট্যাগ নাই। সো আমরা যদি একটু দেখি এটা একটা স্বয়ংসম্পূর্ণ ট্যাগ, এটা কোনো ক্লোজিং ট্যাগ কিন্তু অলরেডি এখানে নাই। সো HTML এর ইমেজের যদি কোনো একটা ডকুমেন্ট আমরা দিতে চাই, ডকুমেন্টের কোনো একটা ইমেজ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা ইমেজ ট্যাগটা ইউজ করি এবং কোনো ইমেজটা কোত্থেকে আমরা মানে লিঙ্ক করতে চাচ্ছি বা কোন ইমেজটাকে আমরা শো করতে চাচ্ছি সেটাকে SRC বা সোর্স দিয়ে আমরা মানে এটা লিঙ্কটা দেই। আর এই ইমেজটা কি সম্পর্কে আমাকে ইনফরমেশন দিচ্ছে, কোনো কারণে যদি এই সোর্সটা থেকে আমরা ইমেজটা না আসতে পারি বা কানেকশন না নিতে পারি, সেক্ষেত্রে এইখানে কি ইমেজ ছিল ইউজারকে বোঝানোর জন্য আমরা একটা অল্টারনেটিভ ট্যাক্স অথবা ইমেজটা সম্পর্কে একটা ডেটা আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি। আর ইমেজটার উইথ এবং হাইট হচ্ছে আমরা উইথ ট্যাগ অ্যান্ড হাইট ট্যাগ দিয়ে আমরা ডিফাইন করতে পারি। সো আমরা যদি একটু দেখি, আমরা যে কোনো একটা ইমেজ আমরা ইয়ে থেকে ডাউনলোড করি, যেমন হতে পারে কি দেব, আচ্ছা কারো কোনো পছন্দ প্রাণী আছে যে সবচেয়ে বেশি পছন্দ করেন? মানে লাইক ক্যাট, ডগ অর কোনো পাখি, এরকম কারো পছন্দ আছে? হ্যালো, কারো কোনো পছন্দ আছে? হ্যালো, বুলডগ দেন, বুলডগ দেন। ওরে বাবা রে বাবা, কে বুলডগ? কে বুলডগ? কার বুলডগ পছন্দ? এমডি রামিম? ভাই মারাত্মক লাগে ভাই, বুঝছেন? মারাত্মক। আচ্ছা বুলডগ দিয়ে সার্চ দিই, হ্যাঁ। আচ্ছা ধরেন এই ইমেজটা আমি এখানে শো করতে চাচ্ছি বুলডগের, আমি এটাকে সেভ করলাম। আমি যেই ফোল্ডারের মধ্যে ইমেজটা রাখবো মানে HTML ফাইলটাকে নিয়ে কাজ করব, অবশ্যই আমাকে সেই ফাইলের মধ্যে ছবিটা রাখতে হবে। সো আমি এটার জন্য একটা কাজ করি, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। নিউ ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা একটা ইমেজ ফোল্ডার ক্রিয়েট করি। আমি কি করতেছি বুঝতেছেন তো? আমি ফাইলের মধ্যে গিয়ে যে ফাইলটা ক্রিয়েট করছি এই যে ক্লাস 1, এটার মধ্যে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করছি ইমেজের, ইমেজটা সেভ করার জন্য। দেন হচ্ছে আমি এখানে সেভ দিলাম, অটোমেটিক্যালি তখন আমার এই যে VS কোড ইমেজটা চলে আসবে। সি, সো আমি এখান থেকে ডিরেক্ট রাইট প্রেস করব, এটা থেকে আমরা একটা রিলেটিভ প্যাথ কপি করব, অর্থাৎ ইমেজটার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা। অ্যান্ড হচ্ছে আমি একটা বললাম এটার মধ্যে আমরা একটা ইমেজ দিতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এখানে দিলাম IMG ট্যাগ, স্টার্ট করলাম। দেন আমরা কি দিব ইমেজের? আমাকে বলতে হবে তো, আপনারা চুপ থাকলে তো শিখতে পারবেন না। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? আমি কি আছি নাকি? জি ভাই ওয়েট, জি ভাই, শুনে শুনে। ইমেজে ওয়েট। আচ্ছা আপনাদের পাশাপাশি রেখে আমি দেখে এটা না, দেখেন কি দিতে হবে ইমেজের পরে। কি দিতে হবে? ইমেজ লিখলাম, ইমেজটাকে স্টার্ট করলাম, তারপর SRC সোর্স, এটা মানে কি? সোর্স এটার মধ্যে হচ্ছে আমরা যে কপি করছিলাম ইমেজটা সেটা অ্যাড্রেসটা দিয়ে দিলাম। একটা অল টেক্সট দিতে হবে। এটা কি সম্পর্কে বলতেছে? একটা বুলডগ, তাই না? জি আর ভাই। একটা উইথ দিলাম, উইথ দিলাম কত পিক্সেল? আমি 250 পিক্সেল। আর একটা হাইট দিয়ে দিলাম আমরা, আমি ধরেন 200 পিক্সেল একটা হাইট দিলাম। এত ইনফরমেশন না দিলেও হয় নরমালি, আমি দেখাচ্ছি সবগুলাই। এই যে আমাদের বুলডগের ছবি কি চলে আসছে? জি ভাই। আমি যদি এখান থেকে হাইড্রোটাকে আরো বড় করি, এটাকে কিন্তু ছবির সাইজ আমরা বড় ছোট করতে পারবো। অর্থাৎ আমি যদি এরকম করি যে অরিজিনাল ছবিটার সাইজ দেখাতে চাচ্ছি, এখান থেকে হাইড্রোটা রিমুভ করে দিলাম, তাহলে আমাকে সেভ দেই। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজের সাইজ যেটা আমি ডাউনলোড করছি। তাহলে কি বুলডগের ছবি আসতেছে? হুম। ওকে, তাহলে আমরা ইমেজ ট্যাগের ইউজেস শিখলাম।
এটা প্র্যাকটিস করতে হবে, এখন হয়তো অনেক ঘিজিবিজি হচ্ছে। আমি আপনাদেরকে বলি, আমরা HTML ট্যাগ সব মিলে কয়টা শিখবো আমি বলি, কয়টা আমরা মোস্ট অফ দ্য ইউজ করব। 50টা। 50টা কি লাগবে? HTML ট্যাগ। HTML ট্যাগ লাগবে, এর বেশি প্রয়োজন হয় না, 50টাই অনেক। সরি। আর আমাদের CSS টা একটু বেশি লাগে, অ্যারাউন্ড আমাদের 70টা থেকে 100টা, অ্যারাউন্ড এর মধ্যে আমাদের CSS জানার দরকার আছে। খুব কি বেশি? আর জাভাস্ক্রিপ্টে যদি বলি, অ্যারাউন্ড জাভাস্ক্রিপ্টে অনেক লেন্দি প্রসেস। আমি আপনাদেরকে যেহেতু বিগিনার একদম, আপনাদেরকে জাভাস্ক্রিপ্টে খুবই ডিটেলস আমি দেখাবো না, বেসিক কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমরা কিভাবে একটা হেডিং টেককে, আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, যেমন আমি আপনাকে দেখাই, আমি একটা রিসেন্ট ওয়েবসাইট ক্রিয়েট করছি, ওইটার একটু জিনিস যদি দেখাই আমি এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এটা একটা জার্মান ভাষায় বানানো আর কি ওয়েবসাইটটা। এটা আমি এখানে একটা জিনিস দেখাতে যাচ্ছি, একটু দাঁড়ান, লোড হোক। আর এটা ডেভেলপমেন্ট প্রসেসটা এর জন্য মেবি স্লো হয়ে আছে ওয়েবসাইটটা। আচ্ছা, এখানে তো সমস্যা করতেছে এটা। অন্য ব্রাউজার ওপেন করে দেখি, এক সেকেন্ড। আচ্ছা, এই যে লোড হচ্ছে এখন। এই যে চলে আসছে এখানে। সো আমি যখন ওয়েবসাইটে স্ক্রল করে যাই, দেখেন এটা কিন্তু হেডারটা অটোমেটিকলি উপরে যাচ্ছে এটার সাথে সাথে। যখন আমি একটু নিচে আসতেছি, তখন দেখেন হেডারটা আমার উপর থেকে একটা মানে স্লাইড, একটা অ্যানিমেশনের মাধ্যমে নিচে আসতেছে। এটা কি দেখছেন? জি ভাই। এটাকে হ্যাঁ, আমরা, হ্যাঁ, এটা হচ্ছে এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্টের করা। আমরা যদি একটু ভিউ করি, এখানে যদি ইন্সপেক্ট করি, দেখবেন এখানে কিছু এলিমেন্ট চেঞ্জেস হবে। ধরো আমি উপরে থাকা অবস্থায়, এই যে দেখেন এখানে এলিমেন্টগুলো চেঞ্জ হচ্ছে, হলুদ হলুদ হয়ে, দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছেন? এই যে দেখেন এই জায়গাটাতে একটু খেয়াল করেন, এই জায়গাটা আমি যখন এখানে একটু স্ক্রল করে যাচ্ছি, তখন দেখেন লেখা আসতেছে পজিশন অ্যাবভ স্টিকি হেডার অন, ঠিক আছে? দেন আমি একটু যখন নিচে আসতেছি, তখন স্টিকি হেডার রেডি, এখন রেডি প্রসিডিওরে আসছে। আর একটু নিচে আসতেছি, তখন স্টিকি প্রোডাক্ট, স্টিকি অ্যাক্টিভ। ক্লাসগুলো যে অটোমেটিক অ্যাড হচ্ছে, এটা দেখছেন? জি ভাই। Yes, এটাকে yes. বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, এখানে জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে? এই যে জাভাস্ক্রিপ্ট, আমরা যদি একটু কনসোলে দেখি, এটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখবেন জাভাস্ক্রিপ্টগুলো এখানে চলে আসতেছে। এই যে এখানে চলে আসতেছে অলরেডি জাভাস্ক্রিপ্টের রিকোয়েস্টগুলো। সো আমরা নিচে যাই। আচ্ছা, এখানে অলরেডি চলে আসছে লগসগুলো, দেখি এখানে কি কি আছে। লগস ইনফো আসলে আগে থেকে প্রিলোড হয়ে গেছে, তো এখান থেকে এটা চেঞ্জ দেখা যাবে না। এটা আসলে আমাদের ওই ইয়াতে দেখা যেত, কোনো একটা ওয়েবসাইট যদি বানাইতাম নিজেরা, তখন ওই কোড এডিটর থেকে দেখা যেত। বাট বিষয়টা তো ক্লিয়ার, আমরা HTML জেএস দিয়ে কি করতেছি বুঝতেছেন তো? এটা কিন্তু আমরা একটা জাস্ট এলিমেন্ট অ্যাড করতেছি অথবা রিমুভ করতেছি। জেএস এর কাজ কিন্তু এতটুকুই, আর কিছু না। সো এটা একটা ওয়ান কাইন্ড অফ প্রোগ্রামিং, আর কিছুই না। সো আমাদের বুলডগের জিনিসটা গেল। আমরা HTML থেকে অ্যারাউন্ড CSS দিয়ে অ্যারাউন্ড 70 থেকে 100টা জিনিস শিখলাম। আর জিএসএ হয়তো আমার সব মিলিয়ে 15-20টা এলিমেন্ট আমার শিখা লাগবে, 15 থেকে 20টা। দেওয়া হচ্ছে আমরা মোটামুটি বলতে পারো যে আমরা ফ্রন্ট এন্ড একটা প্রফেশনাল লেভেলে না গেলে একটা বিজ্ঞানার লেভেলে ফ্রন্ট এন্ড শিখতে পারলাম। তারপর আমাদের আরও কি একটু প্যাটার্ন আপনাদেরকে যদি বলি, তাদের আমাদের শিখতে হবে PHP, এটার পরবর্তীতে তারপরে আমাদের লারাভেল, PHPর মাঝখানে আমাদের আরেকটা জিনিস শিখতে হবে MySQL। এগুলো নাম শুনছেন আপনারা? জি ভাই, না, শুনছি। না। লারাভেল। দেন আমাদেরকে শিখতে হবে হচ্ছে React.js। দেন আমাদের শিখতে হবে Vue.js।
এগুলো দিয়ে হচ্ছে আমাদের ইনিশিয়ালি একটা ওয়েব ডেভেলপমেন্ট প্রফেশনাল কেরিয়ার হিসেবে আসলে শুরু হবে। অ্যান্ড এটার পরবর্তীতে এই তিনটা জিনিস শেখার পরবর্তীতে পিএইচপিতে যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস ম্যান্ডেটরি আপনাদেরকে শিখতে হবে, যেটা এই কোর্সের মধ্যে ইনক্লুডেড, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মেনলি এই কোর্সের মধ্যে আমরা জাস্ট কিন্তু এই পার্টটুকু দেখাবো, ওইটা আলাদা কোর্স, ওগুলো ইন্ডিড নিচে একটা অনেক বড় কোর্স। ঠিক আছে, এই কয়টা জিনিস আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুডেড হবে। তারপরে কোর্স শেষ হওয়ার পর আপনাদের অবশ্যই এই জিনিসগুলো শিখলে আপনারা প্রফেশনাল লেভেলে যেতে পারবেন। ঠিক আছে, তো ইনিশিয়ালি আজকে যেহেতু একটা বেসিক ক্লাস নিলাম, আপনাদের সাথে আলোচনা করলাম হচ্ছে আমরা কিভাবে একটা HTML এর মাধ্যমে একটা কুকুরের ছবি দিতে পারি বা লিঙ্ক কীভাবে অ্যাড করতে পারি, এই টাইপের একটা জিনিস ক্রিয়েট করা। অ্যান্ড আমি জাস্ট এর থেকে বেশি ডিটেলসে যাবো না, যেহেতু আজকে অলরেডি আমরা 11 মিনিট ওভার করছি ক্লাস টাইম থেকে। আমরা নেক্সট ক্লাস আরও ডিটেলস আরও একটু এক্সট্রা টাইম দিব। তো সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট। আপনাদের কাজ হচ্ছে আপনারা নিজেরা গুগল করে, গুগলে বা ইউটিউব হোক যেভাবে করে, আপনি একটা কুকুরের ছবি নেবেন, এটা চারপাশে একটা বর্ডার এরিয়া নেবেন। আমি একটু দেখাই কিভাবে হবে। সলভ দিলে তো আপনারা বুঝিয়ে গেলেন, তাহলে তো আর হইলো না। ডেস্কটপ, কুকুরের ছবিটা কোথায়? এটা কি ডাউনলোডসে জমা হয়েছিল নাকি? আচ্ছা ধরেন এইখানে এই ছবিটাই দিলাম। আপনাদের কাজ হচ্ছে আপনার এরকম একটা বক্স বানাবেন। আচ্ছা ফটোশপে দেখালে মেবি ইজিলি দেখাইতে পারতাম, এখানে ভালোভাবে জিনিসটা হচ্ছে না, একটু দাঁড়ান। আজকে আমরা 1 ঘন্টা 21 মিনিটের ক্লাস অলরেডি করে ফেলছি। ফাইল নিউ, আচ্ছা আপনাদের ধরেন এটা একটা ওয়েবসাইট, আর এখানে হচ্ছে আমি ধরেন একটা ছবি ওপেন করলাম, ডাউনলোড, এটা কি জিপ ফাইল নাকি? আচ্ছা এক্সট্রিমলি সরি, এটা একটা জিপ ফাইল তো না কাজ করতে পারবো না। ফাইল ওপেন, ছবিটা সেভ হলো কোথায় এটা তো বুঝতে পারলাম না আমাদের। ও শিট, আমি ভুলে গেছি, ফাইলসের মধ্যে আমাদের এখানে ছিল না, এই যে ইমেজ ফাইল এখানে আছে। আচ্ছা আমরা এই একটা বুলডগের ছবি নিব। তারপর আমরা আজকে হেডিং ট্যাগ শিখছি তাই না? হেডিং ট্যাগ কিভাবে ইউজ করে, আমরা এখানে একটা হেডিং দিব, ধরেন এখানে একটা হেডিং দিব। আমরা বুলডগ দিতে পারেন, অথবা আপনার যদি কোনো পছন্দের প্রাণী থাকে সেটা ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এখানে দিবেন হচ্ছে মাই ফেভারিট এনিম্যাল অ্যান্ড এটার পাশে একটা আপনার একটা বর্ডার দিতে হবে ছবিটার চারপাশে। এটা কিভাবে দেয় সেটা আপনারা ইয়ার থেকে দেখতে পারেন গুগল করে। ঠিক আছে, এটা করতে গেলে অনেক কিছু শিখা হবে। সো আপনারা ধরেন এটার পাশে একটু বর্ডার দিবেন। আমি এখান থেকে ফটোশপে দেখাচ্ছি। এরকম একটা বর্ডার দিবেন আর নিচে একটা লিংক দিবেন। ধরেন visit my website, এটা মিডলে নেওয়ার দরকার নেই, আপনারা মিডলের জিনিসটা এখনো শিখাইনি কিভাবে নিতে হয়। যদি কেউ নিতে চান একান্তই পারেন তাহলে নিতে পারেন। এরকম একটা স্ট্রাকচার আমাকে বানাই দিতে হবে, এটা অবশ্যই একটা লিঙ্ক হইতে হবে। ঠিক আছে, আমাকে একটা লিখে দিই ইম্পর্টেন্ট নোটিস। ছবিটা কি মিডলে রাখবো?
না সাইডে নিলেও হবে, আমি বললাম যেহেতু মিডল শিখাই নেই। মাস্ট বি লিংক, ঠিক আছে। আমি আপনাদের গ্রুপে এই জিনিসটার ছবিটা শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। আর আপনারা চাইলে এখানে স্ক্রিনশট রাখতে পারেন। স্ক্রিনশট নিয়েছেন? আপনারা কি স্ক্রিনশট নিয়েছেন? ভাই আমি নিতে পারি না আরেক না নিতে পারি আচ্ছা, আমি দিচ্ছি একটু পরে, 1 সেকেন্ড আমি সেভ করে নেই, নাহলে আবার পরে আমি পাবো না। আচ্ছা ভাই, আজকে ক্লাসটা কি রেকর্ড করেছেন নাকি? হ্যাঁ রেকর্ড করেছি। সো আমি সেভ করছি, এখন স্ক্রিনশটটা নিতে পারেন চাইলে। আপনাদের গ্রুপে আমি একটা লিংক শেয়ার করে দিব ফর্মে, ওইখানে গিয়ে আপনি আপনার যে অ্যাসাইনমেন্টগুলোর ফাইলগুলো একটা গুগলে হচ্ছে আপনারা জিপ ফাইল করবেন, করে ওই লিংকটা আমাকে ওইখানে শেয়ার করে দিবেন, ঠিক আছে। একটা গুগল ক্লাসরুম আপনাদের খুলে দিব খুব শীঘ্রই। আর আজকে হচ্ছে আমি একটু প্রেজেন্টটা নিবে আপনার ওই যে নাবিল আপু, আপনাদের সিআর, আর সরি আপনাদের কি বলে আপনার ক্লাস কি বলে আপনার স্টুডেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু পরে আপু আসতেছে লাইনে, আপনি একটু লাইনে বসেন। আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্তই। কারো কি কোনো বিষয় আলোচনা আছে, কোশ্চেন আছে? আজকে কি কারো কোনো কোশ্চেন আছে? না মানে কোনো বিষয় নিয়ে বুঝতে পারেন নাই, বা কোনো ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে একান্ত যেটা বলতে চাচ্ছেন? জি না ভাইয়া, ভাইয়া ওই যে ক্লাসের রেকর্ডটা কি আমরা পেতে পারি? হ্যাঁ ক্লাস যে রেকর্ড করেছেন ওটা কি আমরা পাবো? হ্যাঁ, এটা তো অবশ্যই পাবেন। আচ্ছা। একটা সেকেন্ড, আমি ক্লাসে রেকর্ড